কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে এমন একটি ঘটনা শুনতে চলেছেন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অদ্ভুত আনক্যানি ক্রিপি কিছু ব্যাপার রয়েছে এই ঘটনাটার মধ্যে। এই ঘটনাটা সম্পূর্ণ শুনলে সেটা আপনারা বুঝতে পারবেন। আজকে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেটর অমৃতা। এই অমৃতার ঘটনা আপনারা এর আগেও শুনেছেন এবং আপনারা অনেকে পছন্দ করেছেন। গৌরব তিওয়ারির সাথে অমৃতা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করত যখন গৌরব তিওয়ারি জীবিত ছিলেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প চান তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি অন স্ক্রিন, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অমৃতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, তুমি রিসেন্টলি আমাকে যেটা জানিয়েছিলে, তুমি বেশ কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেছো এবং সেই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো তুমি আমাদের সাথে শেয়ার করেছো। বাট আজকে যে ঘটনাটা তুমি বলতে যাচ্ছ বা বলতে চলেছো সেটা তোমার নিজের সাথে এবং খুব ক্লোজ একটা মানুষের সাথে এই ব্যাপারটা ঘটেছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরের একটা ঘটনা, আই থিঙ্ক খুব ভুল যদি না করে একটা হিমাচলের ঘটনা আর একটা তোমার হরিয়ানার মানে ফরিদাবাদের ঘটনা। হ্যাঁ, কি ঘটেছিল অমৃতা, একদম শুরু থেকে শুরু করে এবং বলো যে কি ঘটেছিল তোমাদের সাথে। হ্যাঁ, প্রথমে আমরা তাহলে হিমাচলের ঘটনাটা শুরু করি, যেহেতু ওটা একটু ছোট। তো হিমাচলে আমরা 2019-এ, অ্যাকচুয়ালি আমি যেহেতু তুমি জানোই হরিয়ানাতে থাকি, তো আমাদের এখান থেকে হিমাচল উত্তরাখণ্ড দুটোই কাছে। মানে যেহেতু লোকে মানে কলকাতায় লোকে থাকতে যেমন দীঘা মন্দারমণি যায়, সেরকম আমরা 2-3 দিনের ছুটিতে হিমাচল উত্তরাখণ্ড যাই। তো এরকম অবস্থায় তো আমার পিস্তুত দাদা বৌদি নতুন বিয়ে করে এসছে 2019-এ, তার জানুয়ারিতে বিয়ে হয়েছে, জুন মাসে এসছে, কথা হয়েছে। তো তখন আমার ছেলে 4 বছর হয়েছে, তখন 4 বছর। এবার ঠিক হয়েছে যে আমরা সবাই মিলে 5 জনে মিলে হিমাচলে যাব। ওখান থেকে প্রথমে যাব হচ্ছে কুলুটা ঘুরবো, কুলু মানালিতে থাকবো একদিন। তার পরের দিন সোলান হয়ে অটল টানেল পেরিয়ে শিশু পেরিয়ে জিসপাতে যাব। জিসপাতে একদিন রাতটা কাটাবো, কাটিয়ে পরের দিন বারালাচালা, সিংকুলা থেকে গম্বরঞ্জন, এইসব হয়ে লে লাদাখের দিকে যাব। তো প্রথম দিন তো মানালিতে ছিলাম, খুব ভালোভাবে কেটে গেল। এবার মানালিতে থাকার পর তোমার আশেপাশে যেহেতু হিড়িম্বা দেবী টেম্পল আছে, আরো বিভিন্ন জায়গা আছে, এগুলো ঘুরতে ঘুরতে আমাদের জিসপা পৌঁছাতে বেশ খানিকটা সন্ধে মতন হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায় আর কি। যখন ঢুকেছি, শিশু ওয়াটারফলস আছে, এইগুলো আশেপাশের জিনিসগুলো দেখতে দেখতে জিসপাতে ঢুকেছি, তখন বেশ সন্ধে হয়ে গেছে তখন। ঠিক আছে, এরপর আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করছি, মানে এই চা ফা স্ন্যাক্স এরকম খাচ্ছি। আর ওখানে আমরা যেহেতু প্রায় যাই, ওখানে একটা আন্টির হোটেল আছে, ওই হোটেলে আমরা রাতে খাওয়া দাওয়া করি। তো আগে থেকে বলে দিই যে এরকম আমরা যাচ্ছি, আন্টি আপনারা খাবার রেডি রাখবেন। তো আন্টির হাতের রান্না দারুণ। তো এবার যখন চা ফা খাচ্ছি, তখন একটা লোক আমাদের সাথে এলো, বলছে আপনারা কি হোটেল খুঁজছেন? এবার আমরা বলছি হ্যাঁ খুঁজছি, তখনও খুঁজিনি আর কি, জানি আশেপাশে পেয়ে যাব। আর 2019-এর জিসপার সাথে 2025-এর জিসপার অনেক তফাৎ। হ্যাঁ, আচ্ছা, মানে ডেভেলপ করে গেছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হয়েছে।
হ্যাঁ, অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখন তো পুরো কটেজ ফটেজ হাবিজাবি অনেক কিছু হয়ে গেছে। মানে আকাশ পাতাল তফাৎ। তখন কয়েকটা ছিল, তো এখন তো আকাশ পাতাল। তো 2000 এবার বলছে হ্যাঁ আমরা যাব। বলছে আমাদের একটা কটেজ আছে একটু মানে পাহাড়ের ওপরে, তো আপনাদের গাড়ি হয়তো যাবে না, আপনারা কি হেঁটে যেতে পারবেন? তো আমরা তো আমাদের তো কোনো অসুবিধাই নেই। আর তখন আমরা না বেশ খানিকটা বললো যে আপনারা তাহলে আমার পেছন পেছন আসুন। উনি বাইক নিয়ে এসছেন। এবার পেছন পেছন গেলাম, গিয়ে দেখছে যে একটা খালি জায়গা আছে। আমি তোমাকে পাহাড়ের ছবিটা পাঠিয়ে দেবো। মানে ওইখানটাতে ওরকম জায়গায় আমাদের যে সাথে কি হয়েছিল তারপর শোনো। এবার বললো যে আপনারা এই জায়গাটাই রাখুন। এবার রাস্তাটা কিরকম বলো তো, পুরো মানে পাহাড়টা বলে দিয়ে একদম পাথুরে পাহাড়, ঠিক আছে? আর তার পাথুরে পাহাড়, এবং রাস্তা থেকে এরকম ভাবে, তোমাকে ফটোটা না দেখালে বুঝতে পারবে কিনা জানি না, পাহাড়ের গা দিয়ে একটা রাস্তা উঠে গেছে। ওই রাস্তার নিচ থেকে দেখা যাচ্ছে ওখানে একটা কটেজে আলো জ্বলছে। এবার আমরা তো তখন মোটামুটি 7:30 বেজে গেছে। তো আমরা ভাবলাম যে আর তো বিয়াসের ধারে যাওয়া যাবে না, তো ওই আগে রিফ্রেশ হয়ে তারপর আন্টির ধাবাতে এসে খাওয়া দাওয়া করি। তো আমরা রিফ্রেশ হতে গেছি। এবার বলে রাখি কটেজটা হচ্ছে পুরো কাঠের, নিচেরটা হচ্ছে একজন, আমরা যখন গেলাম একজন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা ওনারা বেরিয়ে আসলেন। ওপরে একটাই ঘর আছে, মানে বড় ঘর, একদম ধবধবে বিছনা পাতা। এবং বাড়িটার অদ্ভুত হচ্ছে যে বাড়িটার যে ওপরে ওঠার সিঁড়িটা না একদম বাইরে দিয়ে, মানে ভেতর দিয়ে নয়, মানে ইয়েটা দিয়ে পাশ দিয়ে রাস্তাটা, সিঁড়িটা সরি। এবার আমাদের তো দেখিয়ে দিল, খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা তো রেডি ফেডি হলাম। এবার মানে গেলাম, সরি কটেজে গেলাম। কটেজে গিয়ে ফ্রেশ হচ্ছি। তো এমন সময় না ওখানে খুব ঠান্ডা পড়ে। তো এবার না আমার আর আমার বৌদির যা হয় আর কি, তো বলে রাখি আমার বৌদি হচ্ছে, বৌদির নামটা নিয়ে নি, আমার দাদার নাম হচ্ছে কুনাল, বৌদির নাম হচ্ছে নিবেদিতা। তো নিবেদিতা আর আমি হচ্ছে ক্লাসমেট। তো ওকে আর বৌদি বলি না। তো নিবেদিতা আর আমি বলছি এই ঠান্ডার মধ্যে আর যাবো, থাক তোমরাই যাও, একটু খাবার দাবার কিছু নিয়ে আসো, রাতের খাবারটাও নিয়ে এসো সাথে। তো কি করেছে, আন্টিকে যেহেতু বলা ছিল 1 কেজি দেশি চিকেন অর্ডার করা হয়েছে ওখানে, আন্টি রান্না করে রাখবে। এবার আমরা তো আমাদের মতন শুয়ে আছি, মানে নিবেদিতা আর আমি গল্প করছি, ছেলে ঘুমাচ্ছে তখন। এবার হঠাৎ করে না বিশেষ করে টক 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 আওয়াজ। এবার আমরা দরজা তো বন্ধ উপরের ঘরে, আমরা যে ঘরটায় রয়েছি উপরের ঘরে টক 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 আওয়াজ। এবার টক টক আওয়াজ হতে আমরা দরজাটা খুলি, দেখি যে ওই যে লোকটা আমাদের নিয়ে এসেছিল বাইকে করে, ওই লোকটা দাঁড়িয়ে আছে এবং অদ্ভুত ভাবে না আমাদের দিকে তাকাচ্ছে। তাকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন বলছে আপনারা কি চিকেনের অর্ডার দিয়েছেন? এবার আমরা তো জানি যে চিকেন বলা হয়েছে। আমি বলছি হ্যাঁ। বলছে আপনারা কখন খাবেন? যে সে আমাদের হাজবেন্ড নিয়ে আসবে বাইরে থেকে। বলছে আমরা কিন্তু রান্না করি। যে না আমার বাড়ির বলা আছে, একজনের ধাবাতে, আপনাদের এই সামনের দোকানটাতেই বলা আছে, তো ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো তখন অদ্ভুত ভাবে হেসে লোকটা চলে গেল। হেসে চলে গেল। কেন হাসলো আমরা কিন্তু জানি না। এবার ওই যে ঘরের মধ্যে গা ভারী হওয়া বা অদ্ভুত কিছু দেখা, ওইসব কিছুই হয়নি। তো আমরা আবার যে যার মতন গল্প করছি দুজনে মিলে। এবার ওদের বললো এই দরজা খোলো, আমরা এসছি। তো দরজাটা খুলি, আমরা খাওয়া দাওয়া করছি। এবার বলে রাখি দরজাটার সামনে, মানে খাটটার সামনে একটা দিক হচ্ছে দরজা, ওই পাশটা হচ্ছে ছোট মতন জানলা। আর বাড়িটার কি বলতো, ওপরটা উঠলে তো ওপরটা কাঠের বাড়িটা, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে প্রথমে ঘরটা, তারপর লম্বা ব্যালকনির এক প্রান্তে, কাঠেরই এক প্রান্তে একটুখানি ছোট জায়গা মতন বাথরুম, অ্যাটাচ বাথরুম নয় কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যথারীতি আমরা তো বসে খাচ্ছি। এবার হয় না যে চোখের কোণাতে কিছু একটা চলে গেলে মনে হয় না যে কেউ যেন স্যাট করে চলে যাচ্ছে। আমার না বারবার মনে হচ্ছে কেউ যেন এরকম ভাবে দেখছে, যে তাকাচ্ছি তখন চলে যাচ্ছে।
এবার আমি না বারবার এরকম মানে অনেকবারই তাকিয়েছি, অতটা পাত্তা দিইনি। এরপর আমার বৌদি বলতে নিবেদিতা নিবেদিতা হঠাৎ করে চিৎকার করে বলছে, এই ওখানে কার যেন চোখ দেখলাম, ওই জানলার দিকে তাকিয়ে বলছে। এখন আমি বলছি, কি কার চোখ দেখলি? বলছে কেমন জল জলের চোখ দেখলাম। যে হতে পারে, বাইরে দিয়ে সিঁড়ি তো, বেড়াল ফেরাল বা কুকুর। বলছে এত উপরে কুকুর বেড়াল, আর কি মারছিস? আমি না বুঝতে পারছি কিছুটা। দেখো, এর আগে তো অভিজ্ঞতা হয়েই গেছে আমার, তো 2012-13 থেকে ইয়েতে, যে ও না একটু ভীতু টাইপের আমার বৌদি। তোর বাদ দে তো, ওইসব কিচ্ছু না। বলছে না রে, আমি দেখছি যেন জল জল চোখে তাকিয়ে আছে আমরা যে খাবারগুলো খাচ্ছি। আমি যে দূর, ওইসব কিছু না, দেখবি। আমি বাইরে গিয়েছি, আয় বাইরেটা দেখি কেউ আছে কিনা, কোনো জন্তু ফন্তু আছে কিনা। এবার দরজা খুলে দেখছি কেউ নেই। বলছে দেখলি? আমি নিবেদিতাকে বললাম, দেখলি? কিছুই নেই, তুই বেকার ভয় পাচ্ছিস। এবার আমার মনেও সন্দেহ হচ্ছে, কারণ আমিও তো দেখেছি। ওকে ভয় খাইয়ে কোনো লাভ নেই। এবার ও কি করেছে, খাওয়া দাওয়া হয়েছে, ছেলে হঠাৎ করে সেই মুহূর্তে বলছে আমি বাথরুমে যাব, টয়লেটে যাব। এবার তার মধ্যে তো দেখা ফাঁকা হয়ে গেছে। তো এবার আমার নিবেদিতা বলছে আমিও হাত ধুতে যাবো, চ আমি আর তুই যাই। আমি বলছি না, তোদের সাথে আমিও যাচ্ছি। তো কিছুক্ষণ বাদে বলছে না না, তুই দাঁড়া এখানে বস, আমি ওকে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে দুজনে হাঁপাতে হাঁপাতে এসছে। মা 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 করতে করতে এসছে। দুজন, আমরা তিনজনেই ওর মুখের দিকে, দাদা আমি আর দেখছি, হাঁ করে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে বলছে, কি হয়েছে, কি এরকম হাঁপাচ্ছিস কেন? দুজনেই হাঁপাচ্ছে কিন্তু, মানে নিবেদিতাও হাঁপাচ্ছে, আমার ছেলেও হাঁপাচ্ছে। বলছে, এই জানিস তো, এই সিঁড়িটার ওখানে না কাউকে বসে থাকতে দেখলাম, একদম কিরকম গুটলি মার্কা। আর আমাদের যে ওপর দিকে আমরা যখন এরকম ভাবে দেখতে গেছি, হ্যাঁ, কিরকম ভাবে তাকালো, আর চোখটা পুরো জ্বলছে, কিন্তু মনে হলো মানুষের মতন, জানিস তো। আচ্ছা, এবার আমি বলছি কিছু না কিছু কেস আছে এটাতে, এই বাড়িটাতে। আমাদের না, আমি তখন দাদা আর বরকে বলছি, এই বাড়িটা নেওয়া উচিত হয়নি আমাদের। আমরা প্রত্যেকবার যেখানে থাকি, যেখানে থাকলেই ভালো হতো না, এরকম বলা বলি করছি। এই সময় আবার দরজায় খট খট খট, আবার তিনটে টোকা দিতে দেখি ওই লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না বলছে যে আপনারা চিকেন খাচ্ছেন, এই চিকেনের হাড্ডি গুলো না একটা কাজ করবেন, বাইরের যে জায়গাটা রাখা রয়েছে, যে ব্যালকনিটা রাখা রয়েছে, ওখানটা রেখে দেবে। আমরা তখন ভাবছি যে বাইরে রেখে দেবো, ঠিক আছে বাইরে রেখে দেবো এরকম করে। আর না, ওর অদ্ভুত রকম হাসি, লোকটা যখনই আসছে না অদ্ভুত রকম হাসি দিচ্ছে। সে পিকিউলিয়ার একটা, কিরকম হয় না, সে দেখে একটা কেমন একটা হাসি দেয়, ওরকম হাসি না, ভালো না ঠিক, মানে কারোরই ভাল লাগছে না ওই হাসিটা। এবার গেল, খাবার দাবার হয়েছে, দিয়ে এবার 4-5 জনে মিলে আমরা গল্প করছি। এবার ওখানে তো কোনো নেই, তোমার রাত হয়ে গেলেই আলো নিভে গেছে। যে ওরা মোমবাতি, আমাদের কাছে মোমবাতি ছিল, মোমবাতি নিয়ে এসেছি। আর বলে দিয়েছিল আমাদের কোনো জেনারেটর নেই, সুতরাং লাইটের কোনো ব্যবস্থাও থাকবে না রাতে। মোমবাতি দিয়ে এরকম আশেপাশে গল্প মানে হচ্ছে। এটা তারপর কমন ওখানে, মানে লাইট না থাকা? এখন না, তখন কমন ছিল। তখন কমন ছিল। আচ্ছা, আরে একদম জায়গাটা তোমার পাহাড়ের তো ওইখানটা লাইট ফাইটেরও প্রবলেম আছে। এখন আছে, অতটা নেই, মানে হয়তো কয়েক ঘন্টার জন্য গেল, 2 ঘন্টার জন্য গেল, আবার চলে এলো। এবং প্রত্যেকটা হোটেলেই এখন জেনারেটর আছে, কোনো অসুবিধা হয় না। ওয়াইফাই আছে, তাতেও মানে কিছুতেই অসুবিধা হয় না এখন আর। 2019-এ ওই হোটেলটাতে কিছুই ছিল না, ওই কটেজটাতে। এবার আমরা যে যার মতন গল্প করছি, গল্প করতে করতে না নিচে না খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ, 3 জনের গলা, ওই বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা আর ওনার। এবার অদ্ভুত ব্যাপার, বলো, একটা তো অ্যাডভান্স দিয়ে ঢুকতে হয় সব জায়গায়, তাই না? ওনারা কিন্তু তখন বলেছিল আপনারা উঠুন, আপনারা যেদিন বেরোবেন সেদিন আমাদের টাকা পয়সা দিয়ে যাবেন। যে এটা অদ্ভুত ব্যাপার। যে ঠিক আছে চলো, আমরা তো একদিনই থাকবো, তারপরের দিন পিঙ্কুলা বেরিয়ে গম্বরঞ্জনে স্টে করবো একদিন। ঠিক আছে, পরের দিন সকাল সকাল বেরোনোর কথা চলছে, এরকম গল্প করছে, আর নিচে এরকম তীব্র চিৎকার চেঁচামেচির আওয়াজ।
এবার দাদা বলছে নিচে এরকম চিৎকার করছে, আর ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আর ওই লোকটা চিৎকারের গলার আওয়াজ পুরো, মানে ওদের ভাষাতে ইয়ে করছে। এবার আমরা যাব, একজন টুরিস্ট পার্সন হয়ে আমরা কি করে নিচে গিয়ে তাদের ফ্যামিলি ইয়েতে করতে পারি? আমরা আর যাইনি কিছু। এই নিয়ে মানে যখন প্রায় রাত 11টা 11:30 বাজে, খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, ওরকম ঝগড়া কন্টিনিউ চলছে। এবার কতক্ষণ আর ভালো লাগে? এবার কি বলতো, আমরা যখনই যাচ্ছি বারান্দায় একটু নিচু হয়ে দেখছি, ইয়ে করছি, তখন আর আওয়াজ পাচ্ছি না। মানে আমরা তো বেরিয়ে দেখেছি, মানে কতক্ষণ আর ওই চিৎকার চেঁচামেচি ইয়ে করা যায়? যদি কাউকে দেখা যায় তখন আমরা হয়তো বলবো অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চা ঘুমাচ্ছে, একটু আপনারা ঝগড়াটা যদি একটু কম করেন তাহলে ভালো হয়, যেহেতু পাহাড়ের ওপর ফাঁকা জায়গা পুরো। শোনা যাচ্ছে তো কোথায়? পুরো শোনা যাচ্ছে। এবার আমরা তো হিমাচলি সব ভাষা জানি না, ওখানকার ভাষা তো আমরা জানি না, কিন্তু ঝগড়া হচ্ছে রীতিমতো, চিল্লামিল্লি। তো আমরা যখন ওই বারান্দাটায় যাচ্ছি, নিচে ঝুঁকছি, কোনো আওয়াজ নেই, কোনো ঝগড়া নেই। আবার যেই ঘরে আসছি তখন ওই রীতিমতো চিল্লামিল্লির আওয়াজ। আমরা আমরা ভাবছি ধুর, বাইরে বেরিয়েও যখন কিছু দেখতে পাচ্ছি না, শুয়ে পড়ি যে যার মতন। এবার একটা দিয়েছে তোমার ঘরটা বেশ বড়, মানে দুটোই মিডল খাটগুলো হয় না, মানে জোড়া লাগিয়ে লাগিয়ে, সিঙ্গেল দুটো জোড়া লাগিয়ে খাট করে, ডবল খাট ওরকম করা রয়েছে। তো আর একটা জায়গায় রয়েছে শুধু সিঙ্গেল খাট, ঠিক আছে। তো আমাদের হলো ওই ছেলে আর ছেলের বাবা ওই খাটটাতে শোবে সিঙ্গেলে, ঠিক আছে, আর আমরা 3জন এখানে শোবো। তো এবার কি, আমরা ওরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ হতে হতে আমরা শুয়েছি। শুয়ে মানে চোখটা লেগে এসছে, হঠাৎ করে না বৌদি উঠে বসেছে। উঠে বসে বলছে, এই বাইরে কিসের আওয়াজ হচ্ছে? দূর, আবার ওই চিৎকার চেঁচামেচি করছে বোধহয় ওরকম। বলছে না রে, কিছু যেন চলাফেরার আওয়াজ হচ্ছে আমাদের বারান্দাটায়। এবার আমরা যখন জানলা দিয়ে দেখছি, দাদা উঠে বলছে কই দেখি তো কি আছে, তোমার খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা, ওই ভূতের গল্প শুনেছো, ওইসব ভূতের গল্প শুনে ওরকম মনে হচ্ছে। এবার দাদা যখন দেখছে জানলা দিয়ে, কিছুই নেই, কিছুই দেখতে পাচ্ছে না। এবার 2-3 বার ও উঠে বসার পর ও আর কাউকে ডাকেনি, ও আস্তে আস্তে আমাকে বলছে, আমার বাড়ির নাম তিতির, তিতির একটু ওঠ না, আমার না বাথরুম চেপেছে। আমি বলছি ঠিক আছে চ। আর আমার ভয় ডর অতটা নেই, আমি জানি কি হলে দেখা যাবে, কেননা এর আগে করে এসছি এইসব ঘটনা। তো আমি বারান্দায় যাব, গিয়ে দেখছি মানে দরজাটা খুলেছি, আর দরজাটার একটা পাশে না আমরা ওই খাবার দাবার গুলো রেখে দিয়েছিলাম, ওইগুলো সমস্ত কিছু ছড়ানো মানে আর প্রতিটা হাড় কেউ যাতে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে না, ওরকম ভাবে ছড়ানো সারা বারান্দাটায়। এবার আমরা দেখে ভাবছি, ওই মোমের আলোতেই দেখছি, কিন্তু মোমের আলোতেই ওরকম দেখছি ছড়ানো ছেটানো। এবার ওইটা দেখার পর নিবেদিতা বলছে, দেখলি তিতির, আমি বললাম বাইরে নিশ্চয়ই কেউ না কেউ আছে, এরকম ভাবে কে খাবে এই পুরোনো হাড্ডি ফাড্ডি, যে হয়তো ওদের পোষা কুকুরও খেতে পারে। বলছে পোষা কুকুর হাড্ডি খেয়ে এরকম ফেলে রাখবে? এরকম কি বলছিস, মাথা ফাথা কাজ করছে না ঠান্ডার মধ্যে? যে না না, তুই যা, তুই যা যা, আবার সকালে দেখা যাবে, তুই যা বাথরুমে যা। এবার বিশ্বাস করবে কিনা জানি না, ওই ভদ্রলোককে, মানে যে আমাদের নিয়ে এসেছিল, ওই ভদ্রলোক আমরা দুজনেই দেখেছি। দুজনেই যে খুব ঘুম জড়ানো অবস্থায় বাথরুমে গেছি তা কিন্তু না। ওই লোকটাকে দেখলাম, ওই অন্ধকার তো, আবছা যেহেতু, মানে চাঁদের আলোটা পড়ছে একটু বোঝা যাচ্ছে, কারণ পুরো ঘুরঘুরটি অন্ধকার। ওই লোকটাকে দেখলাম ওই দুটো নিয়ে না, ওই ভদ্রলোক ভদ্র মহিলাকে 2 হাতে হিড়হিড় করে টানতে টানতে বাইরেটা নিয়ে এসে কোথায় মিলিয়ে গেল চোখের সামনে। কি বলছো? হ্যাঁ, একদম চুলের মুঠি ধরে, মানে যেটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলাই রয়েছে, এবং উনি 2 হাতের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, এবং দুজনেই আমরা দেখেছি। একজন দেখলে বলতে পারি হ্যাঁ ইলিউশন হচ্ছে, দুজন থাকলে কি করে বলবো ইলিউশন হচ্ছে। এবার দুজনে মুখের দিকে তাকিয়েছি, আর তাকিয়ে না ও যথারীতি আমার হাতটা ধরে বলছে, আমি আর বাথরুমে যাব না, তুই ঘরে চ। আমরা দুজনে ঘরে চলে এসেছি। ঘরে এসে ওটা হয়ে গেল কাহিনী, রাতের কাহিনী। আর কিছু আওয়াজ ফাওয়াজ, আমরা কোনো ঝগড়াঝাটির আওয়াজ কিছুই পাইনি। ও
অনেকক্ষণ বাদে, তখন প্রায় 3:30 বা 2:30 3টে হবে হয়তো, দাদা উঠে বলছে, একটা চিৎকার শুনতে পেলি? এবার আমাদের ডাকছে, প্রথমে ওর বউকে ডেকেছে, ওর বউ বলছে কি হয়েছে, এবার ওর বউ আমাকে ডাকছে, ওঠ না, কি বলছে তোর দাদা, শোন না। কি বলছে, একটা চিৎকার, খুব গগন বিদারী আওয়াজ পেলি? কেউ মানে চিৎকার করছে গগন বিদারী? যে না, আমরা তো ঘুমাচ্ছিলাম, তুই শুনতে পেয়েছিস, তুই হয়তো ঘুমের মধ্যে ইয়ে করছিস তার জন্য। তার আগে কিন্তু ওই যে ওরকম চুলের মুঠি ধরে এনেছে, এগুলো আমরা কিন্তু কিছুই বলিনি, দুজনে গিলে হজম করে শুয়ে পড়েছি। আচ্ছা, এরপরে দাদা যে তুই শুয়ে পড়, কিছুই হয়নি, কোথায় চিৎকার শুনছিস, ইয়ে করছিস? ওইখান থেকে আমার বর বলছে, না, আর আমার যেহেতু আমার বর অনেকটা মানে 7 বছরের বড়, আর দাদার সাথে আমার 2-3 বছরের বড়, তো ও তখন বলছে, কুনাল কিন্তু ঠিকই বলেছে, আমিও কিন্তু চিৎকারটা শুনেছি। যে আমরা তো শুনিনি, তোরা শুনেছিস, তোরাই জানিস, তোরা ভাই শুয়ে পড়, আমরাও শুয়ে পড়ছি, ঠান্ডার মধ্যে আর বারবার জাগাস না, যা দেখা যাবে ভোরবেলা। এবার যে যার মতন শুয়ে পড়েছি। এবার আসছে মেন কাহিনীটা, হঠাৎ করে প্রবল ঝাঁকুনি, ঠিক আছে, শরীরে, আমাদের শরীরে, আচ্ছা, হ্যাঁ, প্রবল ঝাঁকুনি, মানে সে যেন ইয়ে করে ডাকছে, কেউ যেন প্রবল ঝাঁকায় না, এরকম মানে ঘুমের মধ্যে কেউ যেন ঝাঁকাচ্ছে ঠান্ডার মধ্যে। বিশ্বাস করবে কিনা জানি না, ওখানের লোকেরা জানে এই ঘটনাটা, অনেকের সাথে, অনেক টুরিস্টদের সাথে এই ঘটনাটা ঘটেছে। আমরা দেখছি, আমরা যে দূরস্থ ঘরে শুয়েছিলাম, তারপর তোমার ওই কটেজ, কিচ্ছু নেই, জাস্ট আমরা ঘরের যেরকম মোটা জামা কাপড় পরে শুই, কারণ ওনারা খুব মোটা কম্বল দেননি, যার জন্য আমরা সোয়েটার ফোয়েটার পরেই শুয়েছিলাম। আমার ছেলে ওই পাশে শুয়ে রয়েছে মাটিতে, ঠিক আছে, কোনো ঘর ফর কিচ্ছু নেই আশেপাশে, মানে আমরা যে একটা কটেজ দেখে গেছিলাম, কোনো কিচ্ছু নেই, পাথুরে মাটিতে আমার ছেলে ওখানে পড়ে আছে, আমার বর থতমত খেয়ে বসে আছে, বৌদি আমাকে দেখছে, মানে ওই নিবেদিতা আমাকে এরকম করে ঝাঁকাচ্ছে, ওরে ওঠ রে। দাদা হতভম্বের মতন বসে আছে, এইদিকে আমাদের মোবাইল ফোন পড়ে রয়েছে, ওই দিকটা আমাদের জামা কাপড়, সুটকেস পড়ে রয়েছে, জুতো ছড়িয়ে ছিটিয়ে এরকম অবস্থায় আমরা বসে আছি। তখন মোটামুটি ভোরের আলোটা ফুটেছে। এটা এবার মানে এটা হয়েছে অনেক টুরিস্টদের সাথেই ওখানে হয়েছে, আর মানে তোমরা- পার্টিকুলারলি আমি পরে বলবো তোমার আচ্ছা। ঘটনাটা, হ্যাঁ, হ্যাঁ, আসছি। হুম, এবার আমরা ভাবছি যে এটা কি হলো, আমরা কোথায় এলাম, আর দেখছি কি ওরকম পায়ে চলা রাস্তা, যেটা আমাদের মনে হয়েছিল যে অনেকটা চওড়া রাস্তা দিয়ে এসছি, সেটা একদম পায়ে চলা পাথুরে রাস্তা, মানে অনেকে ওঠে না, দেখবো অনেক টুরিস্ট আছে ওই একটুখানি ট্রেক করার জন্য একটুখানি উঠলো, কি করলো দেখলো, আর আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, জাস্ট পাথুরে জায়গাটা, ওই জায়গাটা ঢালে আমরা ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে রয়েছি। যথারীতি উঠে চলে এসেছি আমরা। এবার আমরা না যখন নামছি তখন আমরা সবাই ভাবছি যে কি হচ্ছে, মানে আমাদের না কথা বেরোচ্ছে না, কিন্তু কোনো জিনিস চুরি হওয়া বা কিছু হওয়া কিচ্ছু হয়নি, একদম অ্যাকিউরেট ভাবে রয়েছে, কোনো কিচ্ছু হয়নি। এবার আমরা গাড়িতে উঠে, এবার তখন তো ওই হোটেলটাও খোলেনি, কিছুই করেনি, এবার খাবো কোথায় বা ইয়ে করবো কোথায়, মোটামুটি 6টা 6:30টার পর দোকান খোলে ওখানে। এবার বসে আছি, আর আমরা না যে যার মুখের দিকে তাকিয়ে মানে তাকাচ্ছি, আর কোনো কথা বেরোচ্ছে না। আমার ছেলে বলছে, আমরা তো ঘরে শুয়ে, ঠিক এরকম করে বলছে, আমরা তো ঘরে শুয়েছিলাম মাম্মা, আমরা এই পাথরের মাঝখানে কি করে চলে এলাম? হ্যাঁ, ওই শুধু একা বলে যাচ্ছে, আর আমরা চারজনে আর কথাই বলতে পারছি না কি হয়েছে আমাদের সাথে। ঘরটা কোথায় গেল, ঘরটাও নেই, মানে ওই যেখানটা আমরা শুয়েছিলাম ওই ঢালটুকুর পাশ, ওইটুকু রাস্তাই রয়েছে, তারপরে কিন্তু ওই খাড়া পাহাড়, ওই পাথুরে পাহাড়টা, হ্যাঁ। আচ্ছা। আমাদের ঘর কোথায় গেল, আমরা তো ঘরেই শুয়েছিলাম, এখানে কি করে এলো বলো তো, আমরা এরকম পাথরের মধ্যে কি করে বসে আছি? ওই কিন্তু বকে যাচ্ছে, তুই চুপ কর বাবা, দেখছি আমরা কি হয়েছে। তো যথারীতি ওই যে ধাবা আন্টি ছিল, ওই ধাবা আন্টিকে ফোন করা হয় অত সকালে। তো আন্টি বলছে, কি হয়েছে, তোমরা কোথায় কোথায় আছো? যে আন্টি তোমাদের দোকানটা কি খুলেছে? বলছে না, এখনো তো খোলেনি, আর আন্টির দোকানটা আর ঘরটা না একদম পেছনের দিকে। বলছে, কিছু হয়েছে কি তোমাদের সাথে? এত সকালে তো তোমরা ফোন করো না, কিছু হয়েছে? তখন আমরা বললাম, আন্টি দোকানটা কখন খুলবেন?
বলছে আমার তো দেরি আছে, আপনারা এক কাজ করুন, আপনারা চলে আসুন এখানে আমাদের ঘরে, পেছনের দিকটায় আসুন, পেছনের দিকে আমাদের ঘর আছে। তো ওনার ছেলে দেখলাম কিছুটা এগিয়ে এসে দেখলাম যে ওনার ছেলে ইয়েতে দাঁড়িয়ে আছে, তো বললো আসুন। এবার আন্টির ঘরে গেছি, আন্টি চা ফা দিয়েছে, চা ফা দিয়ে আন্টি না বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার হয়েছে। তো আন্টি বলছে কি হয়েছে, তোমরা এত সকালে কোথায় ছিলে কালকে? আমরা বলছি ওই তো পাহাড়ের ওপরটায়। বলছি আন্টি ওই পাহাড়ের ওপরটায় কি আদৌ কোনো কটেজ ছিল কোনো কালে? বলছে যে ওই কটেজটায় গেছিলে না? তখন ওর ছেলেকে জিজ্ঞেস হচ্ছে কালকে কত তারিখ ছিল? তখন ও বলেছে জুনের 15 তারিখ, তখন জুনের 15 তারিখ। বলছে ও, হাসছে আর বলছে ও, অভিজ্ঞতাটা হলো বলো? এবার আমরা যে যার মুখের দিকে তাকাচ্ছি, ভয়ে তো আধমরা হয়ে গেছি যে কি করে এরকম হলো ব্যাপারটা। তো বলছে শোনো, এখানে আমি যখন ছোট ছিলাম, মানে আন্টি যখন ছোট ছিল, ওখানে মানে ওই পাহাড়ের কোলে না একটা সত্যি কটেজ ছিল, এবং কটেজে ছেলেটা আর ওখানে বয়স্ক ভদ্রমহিলা নিয়ে থাকতেন, এবং ওই কটেজটা না ভাড়া দেয়া হতো, ঠিক আছে? কটেজটা ভাড়া দেয়া হতো, এবং নিচে বলছে আন্টিদের সাথেও যোগাযোগ, আন্টিদের হোটেল থেকেই খাবার ফাবার যেত, কিন্তু ওই জমি জমা নিয়ে ওই ছেলেটির সাথে ওই বয়স্ক ভদ্রমহিলার মানে খুব ঝামেলা হতো জমি নিয়ে। অ্যাকচুয়ালি বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারও হচ্ছে কিছুই নয়, পাড়াতুতো ছেলে হয় না, অনেক সময় পাড়াতুতো ছেলে হয়ে যায়, আর পাহাড়ি লোকরা তো খুব সহজ সরল হয়, ওদের নিয়ে ওই ঝামেলা। রাত্রির বেলা বলছে যে এরকম আমরা মানে রাত্রির বেলা ওরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ আমরা রাস্তা থেকেও পাচ্ছি। পরের দিন তারপর থেকে না আর কোনো মানে খোঁজ খবর পাচ্ছি না যে খাবারটা আসে, লোকজন থাকে, কিছু থাকে। আর ওখানে যখন ঘটনাটা ঘটেছিল তার ওপরে কিন্তু লোকজন ছিল। ওই ছেলেটা কি করেছে, ওই ছেলেটা নাকি মার্ডার করে ওদের বডিটা নিয়ে গিয়ে মানে ওই পাথুরে জায়গা তো, ওখান থেকে নিয়ে গিয়ে ওখানের মধ্যে কোথাও দাফন করে দিয়েছে, মানে পুঁতে দিয়েছে আর কি, একটু পাথর পাথর জায়গা ছড়িয়ে ওর ওপর পাথর পাথর চাপা দিয়ে পুঁতে দিয়েছিল। তারপর থেকেই নাকি এরকম হোটেলটার মধ্যে এরকম দেখা যেত ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা। এবং পরবর্তী সময়ে কিন্তু ওই ছেলেটি যখন জানা যায় যে ওই ছেলেটি মেরেছে, যখন পুলিশ আসে ওখানে, পুলিশ এসে যখন খোঁজ খবর করে তা ধরে নিয়ে যায়, পাশেই একটা ইয়েতে লুকিয়েছিলেন উনি, ধরে নিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো বেল ফেল কোনো কারণে ছাড়া পেয়ে ওই গ্রামে ফিরে আসে। যখন জানতে পেরেছে, আর বয়স্ক ভদ্রলোক নাকি খুব ভালো ছিলেন, গ্রামের মানে বলতে পারো অনেকটা টাকা পয়সা দিয়েও হেল্প করতেন, যেহেতু জমি জমাটা ছিল ভালো। এবার গ্রামের লোকেদের না একটু খেদ হয়ে গেছিল ওই লোকটার ওপর, যে তোকে দেখলেই আমরা মেরে ফেলবো এখানে, গ্রামে যদি ঢুকিস তুই। তা এবার না কোনো কারণে রাতের অন্ধকারে ওই গ্রামে ঢুকেছিল, কেউ একজন দেখে ফেলেছিল ওই লোকটাকে যে গ্রামে ঢুকছে, এবং ওখানে যত লোক ছিল তত লোক ওকে পিটিয়ে জীবন্ত মেরে ফেলে, মানে আধমরা করে গায়ে পেট্রোল জ্বালিয়ে ওকে মেরে ফেলে ওখানে। এবং প্রত্যেক এই বলে যে কোনো একটা তিথি ছিল ওই সময়, ঠিক আছে, ওদের অনুসারে, ওদের কথার অনুসারে কোনো তিথি ছিল, এই জুনের 15 তারিখে মাঝে সাঝে নাকি এই জিনিসটা হয়। ওই তিথি নক্ষত্র যাই হোক না কেন, ওই তিথিটা যদি এসে যায় 15 তারিখে, ওই নাকি ওই লোকটা ওই কটেজে নিয়ে আসে, কটেজে নিয়ে এসে ওরকম থাকতে দেয়, ইয়ে করে, কিন্তু পরবর্তী যখন সকালটা হয় তখন দেখা যায় ওই মাটিতে পড়ে রয়েছে। এবং এটা কিন্তু বহু, শুধু বলছে যে এটা শুধু আপনাদের সাথে প্রথম হলো তা নয়, আমি ছোট থেকে বয়স হয়ে গেল, আমার 60 বছর হয়ে গেল, এখনো অবধি ধরো কিছু না হলেও কত বলবো, মানে বেশ কয়েকটা ফ্যামিলির সাথে, ট্যুরিস্টদের সাথে, গ্রামের লোকেদের সাথে এই ঘটনাটা ঘটেছে। তো আপনারা ফার্স্ট না, তবে ওরা কোনো ক্ষতি করে না কোনো কিছু। তবে আমাদের এখানে একটা মন্দির আছে, মানে বুদ্ধ গুম্ফা আছে, ওখানে নিয়ে গিয়ে ওখানের সাথে আমরা আপনাদের ইয়ে করে দেবো, কোনো অসুবিধা নেই। এবার তুমি বলো, এই হচ্ছে ঘটনাটা, যে বুড়ি মানে বয়স্ক ভদ্রমহিলাকে ও মেরে দিয়েছে, তারপর থেকে ওরকম দেখা যায়। এবার তুমি বলে এতটা ইলিউশন মানুষের চোখে হতে পারে? এবং 5 জন বলছে, এটা শুধু আপনাদের 5 জন না, কেউ 2 জন আসলেও এরকম হয়,
10 জনের গ্রুপ আসলেও এরকম হয়, এরকম হয়েছে। এটা কি বলবে তুমি বলো? এটা আমার কাছে কোনো ব্যাখ্যা ছিল না আজ পর্যন্তও নেই। এবং যেখানে থাকি বর্তমানে তার অপোজিটেই হচ্ছে ওই পাহাড়টা, ওই রাস্তাটা দেখা যায়। এখন তো ওই যে রাস্তাটা আমরা পড়েছিলাম পাথুরে জায়গাটা, ওই রাস্তাটা এখন বানানো হয়েছে এবং গ্রামের শর্টকাটের রাস্তা ওটা, আর একটা পাহাড়ের ওপরে গ্রামের ওই শর্টকাটের রাস্তা, না ওই রাস্তাটা এখন দেখলে বোঝাই যাবে না যে ওইখানটা আগে পাথুরে ফাথুরে ছিল, একদম পুরো পিচের রাস্তা করে দিয়েছে। ওই রাস্তা ওই জায়গাটা ভাবি, বসে থাকি যখন একা তখন ভাবি যে আমাদের সাথেও এরকম হয়েছিল, হতে পারে। মানে যাদের আমরা দেখলাম, কথা বললাম, যারা এলো, মানে সব ইলিউশন, ফাঁকা, সকালবেলা কিচ্ছু নেই, পাথুরে জায়গায় পড়ে রয়েছি। মানে এটা আমার ক্ষেত্রে চরম। মানে যতই আমি গৌরব তিওয়ারির সাথে কাজ করি না কেন, কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়নি যে সবই ইলিউশন আমাদের কাছে লেগেছিল এটা। মানে আজও আমরা গল্প করি তখন, যখন আমরা 4 জনে গল্প করি তখন ভাবি যে কি হয়েছিল আমাদের সাথে ওটা। তো এটা হচ্ছে আমার হিমাচলের জিসপার ঘটনা, যেটা আমাদের 5 জনের সাথেই ঘটেছিল। আমার ছেলে এখনো বলে ওই পাহাড়টার ওপর আমরা পড়েছি, এখন বলে ওই পাহাড়টার ওপর আমরা পড়েছিলাম না মা? বলছি হ্যাঁ। একটা কথা তো- বলো অমৃতা, এই যে হুম। চিকেনের হাড় ফাড় গুলো যে জায়গাগুলোতে কিচ্ছু দিয়েছিলে, নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু পাথুরে জায়গায় আমাদের জিনিসপত্র গুলো পড়ে রয়েছে, আমরা পড়ে রয়েছি, যে যার মতন শুয়ে রয়েছে, না বালিশ আছে না কম্বল আছে, কিচ্ছু নেই, নাথিং, শুধু জিনিসপত্র আর আমরা পড়েছিলাম। ওই খাবারের তখন আমাদের মাথায়ও ছিল না যে ওই খাবার দাবার গুলো কোথায় গেল, গেল, কিন্তু আমরা আশেপাশে হাঁটছে বা বা কিছু, ওইগুলো কিছু দেখতে পাইনি। আমরা না এইসব জিনিসপত্র গল্পে শুনি, ঠিক আছে, যে এখানে গেছিল, গিয়ে তারপরে দেখছে যে কোথাও একটা পড়ে রয়েছে, জায়গাটা অ্যাকচুয়ালি ছিল না, পুরোটা ইলিউশন। মানে Illusion, পুরো। মানে একটা কথা তুমি আমাকে বলো, যেহেতু এত প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তুমি গৌরব তিওয়ারির সাথেও কাজ করেছো, বিভিন্ন এক্সপিরিয়েন্সেস হয়েছে, আমাদের যে পারসেপশন, মানে আমাদের যে ভিশন, মানে দৃষ্টি, এবং আমাদের যে মানে থিঙ্কিং, ঠিক আছে, হুম। ভাবনা চিন্তা মনন যেটাকে আমরা বলি, এই হুম। সকল এন্টিটি যারা রয়েছে, ঠিক আছে, তারা সেইগুলোকে কি কন্ট্রোল করতে পারে, যার কারণে তারা আমাদের মনে হয় এরকম টাইপের অবশ্যই, একটা অবশ্যই control hallucination করে। দেয়? হ্যাঁ অবশ্যই, এই ব্যাপারটা তো আমি মানে 2019-এ দাঁড়িয়ে যদি আমার এই ঘটনাটা হতে পারে, অবশ্যই খেলতে পারে। এবার কি বলতো, অনেকে ভাবে কি এই যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে তারা মাথার মধ্যে ওই ভূত ভূত নিয়ে ঘুরে বলে ওরা ভূতকে দেখতে পায়। আদৌ কিন্তু তা হয় না, ঠিক আছে। এরকম আমি যতবার যত বছর গৌরব তিওয়ারির সাথে দেখেছি, ওই ছায়া মতন চলে গেছে, কোনো পল্টারগাইস্ট হয়েছে, এগুলো দেখেছি। বাট এরকম 2019-এ যে একটা বীভৎস ভাবে আমরা ইলিউশনের মতন হয়ে যাবে, যে ঢুকলাম, কথা বললাম তাদের সাথে, তারা বললো পরের দিন যখন বেরোবে তখন টাকা পয়সা দেবেন, সবকিছুই সকালবেলা যখন উঠছে তখন ওরকম মাটিতে পড়ে। অবশ্যই খেলতে তো পারেই তারা, না হলে এতটা চোখের ভুল, এতটা সবকিছু হতে পারে কি মানুষের জীবনে? এবার অনেকে বলবে যে এই মহিলা বাজে কথা বলছে, কিন্তু যাদের সাথে হয় তারাই একমাত্র জানে যাদের সাথে হয়েছে। এবং 5 জনের সাথেই যেরকম হয়েছে যে আমি বানিয়ে বলছি বা কোনো ঘটনা নিয়ে তুলে এনে বলছি, তা তো নয়। 2019-এ 15 তারিখ আমাদের ঘটেছিল, জুন মাসের 15 তারিখে, ডেটটাও বলে দিলাম। ওখানে যারা যারা যায়, মানে যদি জিজ্ঞেস করে, ওখানে অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় এখন অব্দি, যেহেতু পাহাড়ি জায়গা। তো বলেছিল যে ওখানকার ওই আন্টিটাই বলেছিল, শুধু আপনারা না, অনেকেই আছে যারা এরকম হয়েছে। তো তারা কি প্রত্যেকেই ভুল বলো? তারা কি প্রত্যেকেই ভুল হতে পারে? এত মানুষ হয়েছে তাদের। এবং 15 তারিখেই এরকমটা হয়, যদি তিথি নক্ষত্র মিলে যায় ওই মার্ডার করার সময়, বা কিছু একটা তিথি ছিল ওনাদের কথা অনুসারে, তো ওই তিথি যদি মিলে যায় ওনাদের নাকি ওরকম দেখা যায়। এবং গ্রামের লোকেরাও কিন্তু বহুবার দেখেছে ওনাদের। মানে ঘটনাটা কিন্তু খুব পিকিউলিয়ার, জানো তো। হ্যাঁ, ভয়ের না। এবার লোকে আমাকে বলতে পারে যে তোমাদের ভয় লাগেনি, গায়ে কাঁটা দেয়নি, বা গা ভারী হয়ে যায়নি? কিছুই হয়নি ওইসব। একটা জায়গায় গেলে তো তোমার মানে নেগেটিভ জায়গায় গেলে কি হয়,
মাথা ধরে, গাটা ভারী হয়ে যায়, কিছু ভাল লাগে না, যেগুলো কখনো common কখনো sense ফ্যামিলির আছে। মধ্যে হ্যাঁ। ঝগড়া হয়ে যায়। ওখানে কিছুই হয়নি আমাদের সাথে, জাস্ট নর্মাল কথা, গল্প গুজব, যেমন একটা টুরিস্ট যায় যে এই আনন্দ করতে, ওরকমই, মানে নর্মাল। ওই শুধু পিকিউলিয়ার লেগেছিল আমার ওই লোকটার হাসি, যখনই হাসছে অদ্ভুত ভাবে হাসি দিচ্ছে, ওইটুকুই। আর ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে আমি জাস্ট দুবার দেখেছিলাম। এক হচ্ছে ওই চুলের মুঠি ধরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, যেহেতু দেখবে কি বলতো চোখ না মানে অন্ধকার সয়ে যায়, থাকতে থাকতে অন্ধকারে। চোখ সয়ে যায় চোখটা, ওইটুকু দেখেছিলাম। আর যখন আমরা যখন ওপরে আসছিলাম, যখন বেরিয়ে বড়দের সাথে গল্প কথা বলছিল ওনারা, তখন দেখেছিলাম, তারপরে কিন্তু আর দেখিনি আমরা। হুম। এবার লোকে বলতে পারে গাঁজাখুরি মারছে, সেই গল্প, কিন্তু যাদের সাথে হয় না তারাই একমাত্র বোঝে এই ব্যাপারগুলো, মানে সবার সাথে তো হয় না। এবার আমি বলতে পারি এটা আমার জীবনে ফার্স্ট একটা অদ্ভুত ঘটনা হয়েছিল। 2013 থেকে আমি 2013, 14, 15 অব্দি ছিলাম। হুম, তো আমার কাছে এত দিনেও যে ঘটনাটা হয়নি সেটা আমার 2019-এ দাঁড়িয়ে হয়ে গেল। এগুলোকে কি বলবো। এবার এমনকি আমরা যখন বাড়িতে এসে যখন পরে মা বাবাদের বলছি, মা বাবারাও বিশ্বাস করতে চায়নি, এটা এসব হয় নাকি। এবং পরবর্তী সময়ে যখন ওই জায়গাটার ফটো ফটো দিয়ে দেখিয়েছি মা বাবাদের, তখন হয়তো তারা একটু বিশ্বাস করেছে, বলছে তোরা ভুলভাল দেখেছিস, ইয়ে করেছিস। পিসি এটা মাসে বলছে প্রথম পোর্শনে, তাই তো? এটা প্রথম পোর্শন। আচ্ছা, তাহলে এই যে হিমাচলের যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, হুম। তারপরে তুমি বলছিলে তোমার একটা ঘটনা রয়েছে যেটা ফরিদাবাদের। সেটা কি? ফরিদাবাদে এটা এটা আমার কবে ঘটেছে আগে সেটা বলো। হ্যাঁ, এটা কি কবে বলছো? ঘটেছে এটাই ফরিদাবাদে? তোমার ফরিদাবাদের ঘটনাটা 2016-17 সময়। এটাও একটা অদ্ভুত ঘটনা। আচ্ছা, কি ঠিক আছে? ঘটেছিল? এটা আমাদের সাথে ঘটেনি। এটা হচ্ছে আমার যে আমি তোমাকে বললাম আমার দাদা এখানে চাকরি করে, ওই কুনাল আর নিবেদিতার দাদার সাথেই ঘটেছিল ওটা। আচ্ছা। অদ্ভুত ঘটনা। তো ফরিদাবাদে থাকে, এখনো থাকে ফরিদাবাদেই। ও তখন চাকরি পেয়ে সবে এসছে এখানে ফরিদাবাদে। প্রথম প্রথম পিজিতে থাকতো, তা ভালো মাইনে করি পাচ্ছে, বাড়ির অবস্থাও ভালো, যেহেতু পিসিমশাইয়ের অবস্থাও ভালো। ওর না পিজিতে থাকা পছন্দ হচ্ছিল না, ও চাইছিল একটা ছিমছাম বাড়ি হলে ভালো হয়, নিজের মতন করে থাকা যাবে। ওর কিছু কিছু শখ রয়েছে, যেমন ও খুব আঁকতে ভালোবাসে, আঁকার জন্য ইয়ে করে, মানে একটু জায়গা দরকার, ভালো ইয়ে হতে হবে, এরকম খোঁজে আর কি ও। তো ও খুলতে খুলতে, তা ওদের অফিসটা ছিল মোটামুটি তোমার ওখান থেকে, যেখানটা পিজি ছিল সেখান থেকে তোমার মোটামুটি ধরো 30-35 কিলোমিটার দূরে পিজিটা। এবার প্রত্যেক দিন ওখান থেকে ওর ক্যাব আসতো, ক্যাব এসে ওকে নিয়ে যেত। তো ও চাইছিল যে একটু রাস্তার ওপরে, আর যেখানটা পিজি ছিল না একটু অন্ধকার অন্ধকার টাইপের পিজিটা, মানে অন্ধকার গলির ভেতর। তো ওর না ঠিক পছন্দ হচ্ছিল না। তো ঘুরতে ঘুরতে ও খোঁজ করতে করতে একটা দেখলো কিছুটা গলিটা, মানে একটা গলি রয়েছে ওই পিজির থেকে 2টো গলি বাদ দিয়ে আর একটা গলি পড়ছে, মেন রাস্তা তার পাশে গলি, ওখানে শেষ প্রান্তে একটা বাড়িতে ও ঘুরতে ঘুরতে দেখলো যে টুলেট লেখা আর একটা নাম্বার দেয়া রয়েছে নিচে। বাড়িটার বর্ণনা দিই, বাড়িটার বর্ণনা হচ্ছে একতলা বাড়ি, ছিমছাম একদম ছোট্ট খাট্ট বাড়ি, সামনেও খুব বেশি জায়গা নেই, ওপরে ছাদ, এরকম বাড়িও জিজ্ঞেস করলো, ফোন করলো, দেখলো। দেখার পর বাড়িটা না দেখে মোটামুটি ভালো লেগেছে, একটু আগাছা ফাগাছা হয়ে গেছে কিন্তু তারপরেও দেখে একটু ভালো লেগেছে, ছিমছাম। আর আশেপাশে পাশে বাড়ি থাকলেও সামনের দিকে কোনো বাড়ি ছিল না, ঠিক আছে। তো বললো যাক, হাওয়া বাতাসও আসবে, রোদটাও আসবে, খুব ভালো। উনি ফোন করলেন, ফোন করে বলছে, ফোন করার পর যিনি ধরেছিলেন তিনি বললেন যে হ্যাঁ বাড়িটা দেয়া যাবে, আপনি কি একাই থাকবেন? বলছে হ্যাঁ। বলছে এটা কি ফার্নিশড ইয়া এমনি? বলছে না না, এটা পুরোটাই ফার্নিশড, তবে আপনি আসুন, আপনার সাথে যদি বাড়ির ভেতরটা আপনার পছন্দ হয় তবে আপনি বাড়িটা নেবেন। তো ওই ব্রোকারটা নিয়ে আসলো বাড়িটা, ব্রোকারের নাম্বার ছিল। তো বাড়িতে একদিন রোববার দেখে ওই ব্রোকারটাও এলো, উনি মানে দাদাও গেল আর কি। তো বাড়িটা দেখে একটু আগাছা, বললো আগাছা ফাগাছাগুলো কেটে দেওয়া হবে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, আপনি একটু ভেতরটা দেখে নিন। এবার কি হয়, বহুদিন বন্ধ থাকলে যেরকম ঘরে ধুলোবালি থাকা উচিত, ঠিক আছে, সেরকম কিন্তু ধুলোবালি নেই,
ঘরটা মোটামুটি পরিষ্কার। ঘরটার একটা মানে হচ্ছে সামনে ইউজেজ হয় একটা। ওকে। এবার তুমি এবার ও আমাকে বলছে, দাদা বলছে এবার ঘরটার বর্ণনা দিই। ঘরটায় হচ্ছে একটা বেডরুম, মাঝারি সাইজের বেডরুম। বেডরুমের হচ্ছে ওপেন তার সামনে হচ্ছে একটু বসার জায়গা। প্রথমে ঢোকার পরেই হচ্ছে ডাইনিং, ঠিক আছে, ছোটখাটো ডাইনিং। ডাইনিং এর পাশেই হচ্ছে ওপেন কিচেন, এবং ওপেন কিচেনটা মানে একটু পেরিয়েই তারপর ওই শোয়ার ঘর, বাথরুম। তো ওর তো দেখে বেশ পছন্দ হয়ে গেল, কারণ বেড ফেড সব দেয়া আছে, সোফা, টিভি ফিভি সব 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 কিছু দেয়া আছে, এসি টেসি লাগানো রয়েছে, তো কোনো অসুবিধাই নেই। কিন্তু এবার না লোকটা না বারবার না তাকাচ্ছে, মানে এরকম মানে চারিদিক তাকায় না, একটা অদ্ভুত ব্যাপার যে এত বছর বন্ধ থাকার পরেও ধুলোবালি নেই, পরে জেনেছিল ব্যাপারটা। ও না তাকাচ্ছে চারিদিকে, ঘর ঘর গুলো দেখছে একদম পুরো পাট পাট করে, যেন মনে হচ্ছে কেউ সেই ইয়ে করে রাখে না, কেউ আসবে, মেহমান আসবে, বিছনার চাদর ভাদর ছাড়া, ওরকম। লোকটা না কিছু দাদাকে বলেনি। দাদা বলছে কত ভাড়া এটা? তখন ও বলল যে 6,000। বলছে এই পজিশনে, কারণ ও পিজিতেই থাকতো 9.5-10 দিয়ে, ঠিক আছে। বলছে 6,000 টাকার বাড়ি ভাড়া, মানে এই বাড়িটা পুরোটাই পাওয়া যাবে? বলছে হ্যাঁ, এই বাড়িটা পুরোটাই। বলছে আপনি যদি কোনো বন্ধুদের নিয়ে থাকেন তাহলে হাফ হাফ হয়ে যাবে। বলছে না না, আমার কোনো বন্ধু বান্ধবের দরকার নেই, আমি এখানে থাকবো। এবার বললো যে আপনি তাহলে এই সামনে যে ঘাস ফাল জন্মেছে এগুলো পরিষ্কার করে দিন। তখন ঠিক হয়ে গেল যে কবে আসবে। একটা টাকা ওকে ডিপোজিট দিয়ে দেওয়া হলো, ওকে 2 মাসের ডিপোজিট দিতে হয়েছিল। 2 মাসের ডিপোজিট দিয়ে দিল। পরে একটা রোববারে ওরা দাদা বললো যে আমরা শিফট করবো ওখানে, আমি শিফট করবো ওখানে। তো সেই মতন কাজকর্ম হলো, সমস্ত কিছু হলো। এবার থেকে অদ্ভুত ধরনের ঘটনা শুরু হলো। অদ্ভুত ধরনের ঘটনা কি হচ্ছে, এবার ব্যাচেলার মানুষ, ওর আঁকার সরঞ্জাম ছিল, যেটুকু টুকিটাকি বাসনপত্র কিনতে হবে, খেতে তো হবে ওকে। আর ওর নিজেও খুব ভালো রান্না করতো, এবং ও খুব খাদ্যরসিক মানুষ। ও ঠিক করলো যে কিছু বাসনপত্র কিনে, গ্যাস ফ্যাস কিন্তু দেয়া ছিল ওই রান্নাঘরে, পুরো চিমনি বসিয়ে, বলে মডিউলার কিচেন যেমন হয় না, এখন তো মডিউলার কিচেন বলে, কিন্তু তখনকার সময় ওর মনে হয়েছিল ওটাও মডিউলার কিচেনের মতনই। তো সবকিছু দেওয়ার আছে, শুধু বাসনপত্র কিনতে হবে। এরপরে তোমার ও যখন ঢুকেছে ঘরে, ঢুকে তো খুব ভালো লেগেছে যে এরকম যাক একটা নিজের মতন থাকার ব্যবস্থা করা গেল, মা বাবা এলেও কোনো চাপ হবে না এখানে। তা ও কি করেছে, যে জিনিসপত্র নিয়ে এসেছিল, ব্যাগ, তারপর ওর আঁকার সরঞ্জাম একটা ঘরে মানে সামনের ড্রয়িং রুমটাই রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর এবার চারিদিক পরিষ্কার, খাটের বিছনার চাদর ফাদর পেতেছে, সবকিছু করেছে। করার পর ও ঠিক করলো যে রাতের খাবারটা বাইরে থেকেই নিয়ে আসবে, কারণ বাসনপত্র নেই। পরের দিন সকালবেলা অফিস ফেরতা, ও আবার বাসনপত্র কিছু কিনে নিয়ে এসে রান্না বান্না শুরু করবে। এবার বলছে আমি আঁকার ড্রয়িং পত্র সব সোফাটার ওপর ছড়িয়ে রেখে দিয়েছিলাম, তারপর কিছুটা জিনিস খাটের ওপর ব্যাগ ফ্যাগ খুলে রেখে দিয়েছিলাম যে আলমারিতে এসে ঢোকাবো, তার আগে খিদে পেয়েছে, খাবারটা নিয়ে আসি। ও বলছে খাবারটা নিয়ে এসে দেখছি, ঘরে ঢুকেছি, তালাটা মেরে বেরিয়েছিলাম, ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখি আমি পুরো অবাক হয়ে গেছি লাইট জ্বালাতেই। আমি বলছি কেন? বলছে বিশেষ করবি কিনা জানি না, পুরো আমি যেরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম, পুরো পাটে পাটে জামা কাপড় করা, কিছুটা জামা কাপড় আলমারিতে রাখা, সুটকেসটা একদম বন্ধ করা, মানে আটকানো না, জাস্ট নাবানো, ডালাটা নাবানো, যে ড্রয়িং এর কাগজপত্র, তুলি, কালার যেগুলো ছিল সব একটা জায়গায় করে গোছানো রয়েছে। এবার ও যেখানটা আঁকে দাঁড়িয়ে, ওই জায়গাটা একটা কোনায়, মানে যে জায়গাটা ও রাখবে ভেবেছিল ওই জায়গাটায় রাখা। ও ঢুকে ভাবছে এরকম কি করে হতে পারে, ও ভাবছে যে আমি কি তাহলে গুছিয়ে রেখে গেছি। এবার ও না, ওর মানে হয় না যে খুব যারা নাস্তিক তাদের সাথে এইসব ব্যাপারগুলো হয়, হ্যাঁ, তো ওর মনে হচ্ছে তাহলে আমি হয়তো ইয়ে করে গেছিলাম। বলছে আমি তো তাহলে এই কাঠের যে স্ট্যান্ডটা রয়েছে, যেখানটা আঁকে ও স্ট্যান্ডটা, ওইটা তো আমি এখানে রাখিনি, তাহলে এটা এখানে এলো কি করে?
জামা কাপড়ই আলমারিতে তো আমি রেখে যাইনি, সুটকেসের মধ্যেই ছিল, কি করে গেল ও কিন্তু ভাবছে। এমন সময় ও খাবারটা এনেছে, খাবারটা খাচ্ছে, ও বসে বসে খাচ্ছে আর ভাবছে। আর তখন নিবেদিতা হচ্ছে মানে নিবেদিতার সাথে কথা বলছে, ওর প্রেমিকা ছিল তখন। তা নিবেদিতার সাথে কথা বলছে, ওকে বলছে হয়তো তুই গুছিয়ে রেখেছিলিস, ভুলে ভুলে গেছিস, হয়তো গুছিয়ে গাছিয়ে নিজে ভুলে যাচ্ছিস। এমন সময় ও চা করতে যাবে, খাবারটা খেয়ে, বিকেল বেলায় খাবারটা খেয়েছে, সামোসা, বলে রাখি ছোলে সামোসা কিনেছিল। এবার ও যখন এরকম দেখে নিবেদিতাকে সঙ্গে সঙ্গে ফোন করে কথা হচ্ছে এবং ছোলে সামোসার জন্য রেখে দিয়েছে। এবার হাতটা ধুয়ে এসে ও ভাবছে যে একটা ছোট, ওর কাছে যে ছোট ওই কেটলি গুলো আছে না, ওখানটা ও মানে কেটলিতে চাটা বানাবে, ইলেকট্রিক কেটলিতে। ও দেখছে হাতটা ধুয়ে এসে ও দেখছে ছোলে সামোসা পাশে রয়েছে, তার পাশে গরম ধোয়া ওটা 1 কাপ চা, লিকার। আচ্ছা, মানে ঢোকার দিন থেকে এরকম হয়েছে। ও জাস্ট 1 সপ্তাহ থাকতে পেরেছিল বাড়িটাতে। হ্যাঁ, এবার ও বলছে হ্যাঁ কি করে চাটা এলো, কি করে চাটা হলো, এরকম তো আমি তো বানাইনি। এবার না ওর বুকটা দুক 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 করা শুরু হয়েছে। তো ও আর চা খায়নি, ছোলে সামোসা খেয়ে মানে রেখে দিয়েছে একটা জায়গায়, কাগজ, মানে ডাস্টবিনও কেনা হয়নি, তো রান্নাঘরের একটা কোনায় ওই কাগজের ইয়েতে রাখা রয়েছে। আর চাটাও ফেলে দিয়েছে, ও আর খায়নি ভয়ের চোটে। কে বানিয়েছে না বানিয়েছে ও তো জানে যে আমি বাড়িতে একা আছি, আমাকে কে চা বানিয়ে দেবে। চা খায়নি। এরপরে বলছে ওই রাতটা তো ওরকম গেল। এরপরে প্রায় দিনই দেখছি আমি যতই গুছিয়ে রাখি না কেন, মানে অগোছালো করে রাখছি, মানে একটা ব্যাচেলার ছেলে কত গোছাবে, মেয়েদের মতন খুব গোছানি আমার দাদা নয়। তো যতবারও গুছিয়ে রাখে ও ততবারই কিন্তু দেখে যে সরি অগোছালো করে রাখছে, এদিক ওদিক খাবারের হয়তো কিছু ইয়ে রয়েছে, ততবারই ও দেখে কোনো না কোনো ভাবে কেউ গুছিয়ে রাখছে। এরকম হয়েছে 2 দিন পর পর হলো। ও যখনই ভাবে যে আমি চা খাবো বা কিছু খাবো, তখনই ও দেখছে ও হয়তো কোনো কারণে এই ঘর থেকে ওই ঘরে গেছে, তখনই দেখছে চায়ের কাপটা খাটের ওপর রাখা, কখনো দেখছে যে টেবিলের ওপর যেখানটা ডাইনিং টেবিল আছে ওইখানটা রাখা রয়েছে, এরকম ও দেখতে পাচ্ছে। তো ও আর চা খাওয়ার, ওর বলছে আমার চা খাওয়ার বাসনাটাই উঠে গেছিল, আর চা আমি খেতামই না, নিজে যদি বানাতাম, আদারওয়াইজ আমি বাইরে থেকেই খেয়ে আসতাম। তো বলছে 2 দিন এইভাবে গেল। 3 দিনের দিন বলছে যে একটু মানে তখন এই তোমার নভেম্বর মাস ওরকম টাইমেই ও ঢুকেছিল। বলছে আমি এক কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে আছি, হঠাৎ করে আমার মনে হয়েছে যে কমফোর্টারটা না আস্তে আস্তে যেন নিচে নেমে যাচ্ছে, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এবার যত আমি মানে উপরের দিকে টানার চেষ্টা করছি, সে আর ওপরে উঠছে না, মনে হচ্ছে নিচ থেকে যেন কে টেনেই যাচ্ছে, এরকম ভাবে আস্তে আস্তে না আমার পায়ের কাছে চলে গেছে। এবার আমি যখন ওরকম হচ্ছে দেখে উঠে বসেছে ও শটাং। বলছে আমি তখন কিন্তু খুব ঘুমে, খুব আধো ঘুম আধো জাগরণ হয় না, ওরকম ভাবে বলছে আমি ওই অবস্থাতে ছিলাম। আমি উঠে বসে যখন নিচের দিকে দেখছি যে কে টানছে আমার নিচে, ইঁদুর ফিঁদুর ঢুকলো না কিছু হলো, এরকম দেখছে কিছুই নেই, কিন্তু ওই ঝুলে পড়ে রয়েছে কমফোর্টারটা। হলো, এবার ও যথারীতি আবার গায়ে দিয়ে শুয়ে পড়ে। এটা হচ্ছে 2য় দিনের রাত। 3য় দিনে ও যখন ওর 2টো শিফট ছিল, একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে নাইট শিফট, ঠিক আছে? ওর একটা সপ্তাহ মর্নিং চলতো, একটা সপ্তাহ নাইট চলতো। ও বলছে যে আমি যখন মর্নিং শিফট করে যখন বাড়িতে আসতাম তখন মোটামুটি 7টা 7:30 বেজে যেত। এবার বাড়িতে ঢুকে আমি হঠাৎ করে যখন চাবিটা খুলছি দরজায়, ভেতর থেকে না ওই নুপুরের আওয়াজ, মানে হয় একদম ছুমছুম করে আওয়াজ হয় না, এই একটা দুটো মানে নুপুর, মানে 2টো নুপুরে যে একদম মলের মতন ঝমঝম আওয়াজ না, একদম খুব সাইলেন্টলি একটা মৃদু আওয়াজ, ছুন ছুন করে কেউ যেন রান্নাঘরে মনে হলো কাজ করছে, ওরকম দরজাটা খুলেই মনে হচ্ছে ওর রান্নাঘরে ছুমছুম আওয়াজ হচ্ছে আর রান্নাঘরে কেউ যেন কাজ করছে। এবার ও যখন আলো জ্বালিয়েছে তখন দেখতে কিছু নেই, কিন্তু অন্ধকারে ওর মনে হয়েছিল। এবার ও যথারীতি এনেছে, না মানে কাঁচা চিকেন নিয়ে এনেছে, 3 দিনের মধ্যে ছোটখাটো যেটুকু বাসন দরকার ওর নিয়ে এসছে,
চিকেন নিয়ে এসছে, চিকেন নিয়ে এসেও তো রান্না করবে, বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে। ও বলছে, বিশ্বাস করবি কিনা আমি জানি না, মানে তোর সাথে তখন তো ওর সাথে হয়েছে, আমি তো জানি কি ব্যাপারগুলো হতে পারে। ও তখন বলছে যে তুই বিশ্বাস করবি কিনা জানি না, ওই কাঁচা চিকেন, হার্ডলি আমি 8 ঘন্টা গেছি বাথরুমে, ওর একটু লেট হয় বাথরুমে ঢুকলে, বেরোতে লেট হয়, ওই আধা ঘন্টার মধ্যে ওই চিকেন রান্না করা, এবং গরম, তাতে গরম মানে কেউ সদ্য চিকেন রান্না করে রেখে দিয়ে গেছে ওরকম ভাব। কি বলছো? আমি বলছি হ্যাঁ, কি বলছিস এরকম হয় নাকি? বলছে হ্যাঁ, আমি জাস্ট কাঁচা চিকেন ধুয়ে, কোনো ম্যারিনেট করিনি, জাস্ট কাঁচা চিকেন ধুয়ে একটা ঢাকা দিয়ে বেসিনের ওপর রেখে দিয়ে গেছি, ফ্রেশ হয়ে রান্না করবো রাতের খাবার। দেখছে চিকেন রান্না করা, তার সাথে 5টা রুটি করা, আমাকে ছবি দিয়েছিল, ঠিক আছে, আমি এই ফোনটাতে না পেলে আমি দাদাকে বলবো, ওর কাছে এখনো আছে ওই ছবিগুলো। হ্যাঁ, ওই চিকেন রুটি সব তৈরি করে রেখে দিয়েছে কেউ। এবার ওরা আত্মারাম খাতা ছাড়ার উপায়, খাতা ছেড়ে গেছে বলতে গেলে। বলছি এই কি হচ্ছে? এবার ও তখন না বলছে, এখানে তো কেউ থাকে না, কে আপনি, আপনি কে? এরকম করে না ও নিজের মনেই বলছে যে কে আপনি, যে এরকম বানিয়ে রাখছেন, এতটা উপকার করছেন, আমার ঘরপত্র গুছিয়ে রাখছেন, কে আপনি? কোনো কেউ কিছু বুঝতে পারছে না। ও তো রাতের খাবার হয়ে গেছে, ও রাতে খায়নি, ওই ফটো তুলে নিয়ে ওই রাতে কোনো খাবার দাবার না খেয়ে, ম্যাগি ছিল, ম্যাগি খেয়ে শুয়ে পড়েছে। পরের দিন এবার ও যখন শুয়েছে বলছে, আমার খালি মনে হচ্ছে ওই যে ও আর একটা ছিলাম, ওই ড্রয়িং রুমটা যেটা ছিল না, সোফা সেটের একটা কোনায়, মানে 3 ফুটের একটা 3 ফুট হাইটের একটা আলমারি ছিল, যে আলমারির চাবিটা ওই ইয়ের কাছে ছিল, মানে ওই আলমারিটা ব্যবহার করতে বারণ করে দিয়েছিল। মনে বলছে ওর যেন শুয়ে রয়েছে, বলছে আমি শুয়ে রয়েছি, দাদা বলছে ওই পাশের ঘর থেকে যেন ডুকে কেঁদে ওঠার একটা আওয়াজ পেলাম, পাত্তা দিইনি। ও বলছে আমি পাত্তা দিইনি, জাস্ট মনে হচ্ছে যে শুয়ে পড়ি, ঘুম এসে গেছে, পরের দিন ভোরবেলা উঠতে হবে, আমাকে যেতে হবে, পুরো শুয়ে রয়েছি। কিন্তু কন্টিনিউয়াসলি যখন ওই কান্নার আওয়াজটা বেড়েই চলেছে, মানে ডুকরে কাঁদতে কাঁদতে, খুব কষ্ট হলে এরকম কাঁদতে কাঁদতে, যখন একদম মানে সেই কিরকম বলবো, কষ্টের কান্নাটা ডুকরে কেঁদে ওঠার পর যেমন একটা বেরিয়ে আসে, মানে কান্নাটা ওরকমও বলছে, যে কান্নার আওয়াজটা পেয়ে আমি বসে দেখছি কেউ নেই, ডিম আলো, লাইট ল্যাম্পটা জ্বলছে ওর, কিন্তু কিছু নেই, কিন্তু পাশের ঘর থেকে ওরকম কান্নার আওয়াজটাও পেয়ে যাচ্ছে। ও বলছে আমি না মানে জাস্ট নেবে যাবো কি যাব না করে খানিকক্ষণ তো ভাবলাম, তারপর যখন দেখছি যে ওরকম কোনো মেয়ে এরকম কান্না করছে, আমি ভাবছি দেখি না কেউ কি ঢুকলো আমার ঘরে, চোর ফোরও হতে পারে। আবার ওর মাইন্ডে বলছে চোর যদি হয় তাহলে চোর কাঁদবে কেন, তো চুরি করে নিয়ে যাবে। তো না বলছে আমি অনেক বুকে সাহস নিয়ে ইয়ে করে তখন তোমার করলাম, ওই তোমার ওই ঘরটাতে আস্তে আস্তে উকি দিয়ে দেখছি, একদম মাথাটা নিচু করে, মুখটা দেখা যাচ্ছে না যেহেতু হাফ, মানে মুখের এই পোর্শনটা, মানে ঘোমটা দেওয়া, একটা ইয়েলো কালারের শাড়ি পরে একটা মহিলা যেন ওই পাটাকে এরকম করে দুটো বুকের কাছে নিয়ে ওরকম করে আস্তে করে করে কাঁদছে। এবার ও দেখে মানে চিৎকার করে উঠেছে, চিৎকার করে বলছে কে আপনি, এখানে ঢুকলেন কিভাবে, মানে ও হিন্দিতে বলছে কে আপনি, আপনি ঢুকলেন কিভাবে, আপনি কি, কোথা থেকে এলেন? যেই বলেছে কথাটা, এবার বলার সাথে সাথে মিলিয়ে গেছে বউটা। বলছে যে চোখের সামনে মিলিয়ে গেল, যেটা আমাদের 2019-এ আমরা পরে বলেছিলাম নিবেদিতা আর আমি, ওরকম চোখের সামনে পুরো মিলিয়ে গেল। এবার মিলিয়ে যাওয়ার পর ওর তো ঘুম উড়ে গেল রাতে, এবার কি করে শোবে? ও কি করেছে, হনুমান চাল্লিশা ফোনে চালিয়ে দিয়ে ও শুয়ে পড়েছে। বলছে রাতে আর কিছু হয়নি। ওরকম প্রথম দেখলাম আমি। দেখার পর এবার আমি তখন অফিসে গিয়ে, ওর যে বন্ধু বান্ধব আছে ওদের গিয়ে বলছে জানিস তো এরকম হয়েছে। দূর, তুই সারাক্ষণ নিবেদিতার, মানে ও তোর প্রেমিকার কথা ভাবিস, ওই প্রেমিকাকেই দেখেছিস বধূরূপে, এবার তাড়াতাড়ি বিয়ে করে ফেল, এরকম বলছে।
এবার না রে, আমার বউ মানে আমার প্রেমিকা থরি শাড়ি পরে আমি কেন দেখতে যাব? কিন্তু খুব কাঁদছিল, জানিস তো, খুব কাঁদছিল। বলছে দূর, তোর মনের ভুল, তুই ঘুমের মধ্যে স্বপ্নে হয়তো দেখেছিস। বলছে স্বপ্নে দেখিনি রে, আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি। মানে ওর যা ব্যাখ্যা করছে, ওরাও বুঝতে পারছে না ইয়েটা, ওরা বলেই যাচ্ছে সমানে না ইয়ে না। সেই দিনের পর থেকে, যেদিন ওই বউটাকে দেখলো সেদিনের পর থেকে দাদা একটা স্বপ্ন দেখা শুরু করলো। ওই মেয়েটি যে হলুদ রঙের শাড়ি পরে, ওরকম মাথায় ঘোমটা দেওয়া, মুখটা বোঝা যাচ্ছে না, ওই মেয়েটি বারবার করে বলছে ওই আলমারিটা খুলতে, মানে যেটা ওই 3 ফুটের আলমারিটা ছিল সেটা খুলতে বলছে। এবার স্বপ্নেই দেখছে, কিন্তু ও কিন্তু আর জেগে ফেগেনি, স্বপ্নেই দেখছে, বারবার খুলতে বলছে, খুলে বলছে আপনি আমাকে হেল্প করুন, আপনি আমাকে হেল্প করুন। এবার না, ওরা বলছে যে আমি এই স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসেছি, মানে যেন মনে হচ্ছে একদম কানের পাশ থেকে কেউ যেন বলছে যে আপনি আমাকে হেল্প করুন, প্লিজ হেল্প মি, এরকম করে বলছে। তা এরপর ও উঠে বসেছে, উঠে বসে আলো ফালো জ্বালিয়ে দেখছে কিছুই নেই। আর কোনো ওই বাইরে ঘরেও ঘুরে দেখেছে যে কেউ বসে আছে কিনা, ওই ইয়েলো কালারের মানে হলুদ কালারের শাড়ি পরে বউটা, কিছুই নেই। তখন ভাবলো ও হয়তো স্বপ্নই দেখেছে। ও আবার হনুমান চালিসা চালিয়ে দিয়ে শুয়ে পড়েছে। এই নিয়ে পরপর 2 দিন স্বপ্নটা দেখলো। স্বপ্নটা দেখার পর এবার ও যখন 2 দিনই পর পর এসে বলছে যে এই নিয়ে কিন্তু 5 দিন হয়ে গেল ঘটনাটা, ঠিক আছে। এরপর অফিসে এসেও বলছে দেখ পরপর এরকম আমি স্বপ্ন দেখছি, ওই বাড়িটার কি কোনো ইয়ে আছে রে? বলছে না, আমরা তো কিছু শুনিনি, ওই বাড়িটার মধ্যে কিছু আছে কি না আছে, থাকতে পারে হয়তো কিছু না কিছু। তো তুই ইয়ে কর, তুই আশেপাশে খোঁজ খবর নিয়েছিস? বলছে না, আমি তো এখনো সময় পাইনি বলে আশেপাশে খোঁজ খবর কিছু করিনি। তো আমি হয়তো আজকে ইয়েটা খোঁজ খবর করবো আজকে। বলছে হ্যাঁ, তুই আশেপাশে খোঁজ খবর নে, হয়তো থাকতেও পারে কিছু একটা, কোনো কারণবশত হতেও পারে এটা। এবার যারা বিশ্বাস করে, দেখো অনেকে আছে বিশ্বাস করে, অনেকে আছে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা এই কথাটা বলেছে আমাকে, না মানে দাদাকে বলেছে আর কি। তা আশেপাশে যখন খোঁজ নিতে যাবে, এবার সেদিন তো বিকেল বেলা হয়েছে, বিকেল বেলা মানে 7:30 হয়েছে, 7:30 সময় ঢুকেছে। আর ও যখন ঢুকেছে, এবার তালা খুলেছে, তালা খুলে ডাইনিংটা যেমন আলো ফালো জ্বালিয়েছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, কারুর কিচ্ছু নেই। এবার ঘরে যখন দিকে যাবে, ঘরে বলছে আমার যেন মনে হচ্ছে না ঘরটা কেমন ভারী ভারী, মানে শ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে। তো আমি আবার কি করলাম, ভয়টা লাগছে, গাটা ভারী ভারী লাগছে, তো আমি আবার ওই নিবেদিতাকে কল করতে করতে মানে ফ্রেশ হতে গেছি। এবার ফ্রেশ হয়ে যখন ফোনটা রেখে ফ্রেশ হয়ে যখন বেরিয়ে এসছি বাথরুম থেকে, একদম খাটের ওপর ওই মহিলাটাকে বসা দেখেছি আমি। এবার তুই কি বলবি বল? যে হ্যাঁ, থাকতেই পারে কিছু একটা বলার জন্য। এবার ও বলছে যে দাদা বলছে যে আমি ওরকম ভাবে ওকে যে বলে যাচ্ছি এতক্ষণ ধরে যে কে আপনি, কি করছেন না করছেন, ও কিন্তু কোনো আওয়াজই দিচ্ছে না, ঠিক আছে। ও একদম নিস্তব্ধের মতন বসে আছে, আর ওরকম পাটা নিচু করে বসে ওই গুমড়ে গুমড়ে কাঁদছে আর কি। গুমড়ে গুমড়ে কাঁদছে, আওয়াজটা পাচ্ছে কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছে না। এরপরে দাদা বলছে একটা মারাত্মক যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আমাকে না ঠিক মুখের দিকে যখন তাকালো, আমি যখন ওরকম বারবার বললাম কে ইয়ে কি, উনি যখন মুখের দিকে তাকালেন ঘোমটাটা তুলে, বলছে আমি ওখানেই যে অজ্ঞানটা হয়ে যায়নি, এটাই আমার হচ্ছে 14 পুরুষের ভাগ্য ভালো, ঠিক আছে। মানে এতটাই অবস্থা ওর, 14 পুরুষের ভাগ্য ভালো বলছে। তাহলে তুমি ভাবো, বলছে যে আমি দেখলাম বউটার একটা দিক পুরো থ্যাঁতলানো, একটা দিক পুরো থ্যাঁতলানো, চাপ রক্ত, থ্যাঁতলানো মুখটা, হ্যাঁ থ্যাঁতলানো, চাপ রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে চাপ সেই রক্ত জমাট বেঁধে থাকে না কালশিটে ভাবে, ওরকম জমানো। হ্যাঁ, আর বলছে যে দাদা বলছে যে আমি শুধু এইটুকু দেখেছি, যেন মনে হচ্ছে ওর না আস্তে আস্তে শরীরের মধ্যে বিকৃতি ঘটছে, যে শাড়িটা পরেছিল মনে হচ্ছে আস্তে আস্তে খুলে যাচ্ছে, মানে কঙ্কাল সারের পরিণত হচ্ছে। বলছে ওই দেখে যে আমি যে অজ্ঞান হইনি, এটাই মানে আমার ভাগ্য বলছে।
তখন বলছে, ওই মহিলাটা আস্তে আস্তে নাকি সুরে সুরে বলছে, আপনি আমাকে হেল্প করবেন, আপনি আমাকে দেখে ভয় পাবেন না। বলছে আমি ওই দূরে গিয়ে বসে পড়েছি, ঠিক আছে, কাঁপতে কাঁপতে গিয়ে ওই দরজার কাছে গিয়ে বসে পড়েছি, আর উনি কিন্তু খাটে বসা। এবার ও দাদার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, ও তখন বলছে, মানে ও নিজে বলছে যে আমি এখানে খুব কষ্টে রয়েছি। ওই যে তিন জায়গা, যে 3 ফুটের যে জায়গাটা রয়েছে, ওই 3 ফুটের আলমারিটার তলায় না আমার দেহ পোতা রয়েছে, আমাকে তুলে আমাকে উদ্ধার করুন। আমার মা বাবা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আজ 2 বছর ধরে আমার মা বাবা আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার বডিটা, আমার বাড়ি এই ঠিকানাটা বলে যাচ্ছে। ও বলছে যে একদম পুরো নাকি নাকি গলায়, একদম মনে হচ্ছে দূর থেকে খুব দূরে তো বসে নেই ওরা, ডিস্টেন্সে, ওদের ডিস্টেন্সটা তো আর খুব বেশি দূর না, মনে হচ্ছে যেন দূর থেকে ওরকম পাচ্ছে। আর নাকি সুরে সুরে কাঁদছে আর বলছে আমাকে প্লিজ হেল্প করুন, আমাকে প্লিজ হেল্প করুন, আমাকে ওখানে পোতা আছে, আমার মা বাবাকে আমার বডিটা দিন, আমি খুব কষ্টে আছি, এরকম করে বলছে। এবার দাদা বলছে আমি কিছু বলতেই পারছি না। বলছে আমি এরকম রাজস্থানের জয়সলমীরের একটা গ্রামে থাকতো উনি, ঠিক আছে। এবার যে লোকটার সাথে বিয়ে হয়েছে, ওনার যে ওনার হাজবেন্ড হচ্ছে একদম চরিত্রহীন মাতাল যাকে বলে। বহু নারীদের সাথে উল্টোপাল্টা কেস রয়েছে ওনার, এমনকি পুলিশ কেসও রয়েছে। সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্যই হোক, বা ছেলেকে সংসারের দিকে মন করাই হোক, যা করা হোক না কেন, ওই গ্রামের মেয়েকে তুলে এনেছে এখানে ফরিদাবাদে তুলে এনে বিয়ে থাওয়া হয়েছে। থেকে যেদিন বিয়ে হয়েছে তার ঠিক 4 দিনের মাথায় এরকম ঝগড়াঝাটি অশান্তি হতে হতে ওকে থান ইট গুলো হয়, ইট দিয়ে ওকে মাথা থেঁতলিয়ে মেরে, ওই যে জায়গাটা রয়েছে, আপনি বলছে যে আপনি খেয়াল করেননি ওই জায়গাটা কিন্তু মেঝেটা আলাদা, ও হয়তো খেয়াল করেনি। এবার বলছে যে ওই জায়গাটায়, যে জায়গাটা আপনাকে হাত দিতে বারণ করেছে, ওই জায়গাটা মেরে আমাকে পুঁতে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেরে পুঁতে দিয়েছে ওখানে। আপনারা বলছে যে আপনি আমাকে শুধু আমার বাড়ির ঠিকানাটা এই, শুধু আমাকে মানে বাড়িতে খবর দিয়ে আপনারা শুধু আমার বডিটাকে মা বাবার হাতে তুলে দিন, আমি না হলে শান্তি পাচ্ছি না এই বাড়িতে। এবার ও বলছে, ও তো দাদা বলছে, আমি ভাবছি আমি স্বপ্ন দেখছি না বাস্তবেই এটা হচ্ছে, বা যে গল্প করছে সে সেজে এসছে, না অন্য কেউ ঢুকে বসে আছে। বলছে আমার মাথা তালগোল পাকিয়ে গেছে, মানে সব যেন জট পেকে গেছে, সরি, সব জট পেকে বসে রয়েছে। তখন ওই বউটা বলছে যে সে হাত জোর করে, সে পায়ে পড়ার মতন করে আসছে, ও না ছিটকে বেরিয়ে গেছে বাইরে। বলছে যখন ওই পায়ে হাত ধরে বলছে প্লিজ আমার বডিটা উদ্ধার করুন, আমার মা বাবার কাছে পাঠিয়ে দিন আমাকে, যখন আসছে ও দৌড়ে একদম গেট ফেট খুলে রেখে একদম রাস্তাতে চলে গেছে। ওর আর ক্ষমতা হচ্ছে না যে ওইটুকু আসার। এরপরে ও ব্রোকারকে ফোন করে তখন পরের দিন সকালবেলা ও আর অফিস কিচ্ছু যায়নি। পরের দিন ওর আর এক বন্ধু আছে, ওই কলিগকে ডেকেছে। ডাকার পর তোমার ওর সাথে বসে পুরো ঘটনাটা বলেছে, যে পরবর্তী সময় যে ঠিকানাটা দিয়েছিল, ঠিক আছে, ঠিকানাটা দিয়েছিল, ওরা এনকোয়ারি করেছে, এবং সত্যিকারের ওই যে 3 ফুটের যে আলমারিটা ছিল, এবং সত্যি বলছে যে ওই জায়গাটার না ইয়েটাই কেমন যেন, টাইলসটাই আলাদা পুরো, ঘরের টাইলস একরকম আছে, ওই 3 ফুটের ওই জায়গাটা পুরো টাইলস ফাইলস এরকম। তখন ব্রোকারকে ফোন করে জিজ্ঞেস করতে বলেছে এটা কি হয়েছে এই বাড়িটাতে, কি এমন আছে এই বাড়িটাতে, আর আপনারা জানেন না এই বাড়িটাতে কি হয়েছে না হয়েছে, আপনি তাও দিলেন কেন আমাকে? হয়তো আমি জানতাম না, কিন্তু বাড়িটা থেকে ভালো লেগেছিল, কিন্তু আপনি দিলেন কেন? এরপরে বলছে না, এটা ওরা পুরো অস্বীকার করে গেছে, ঠিক আছে।
এবার পুরো অস্বীকার করে গেছে, এবং ওখান থেকে ওরা ঠিক করে যে পুলিশকে জানাবে, যেহেতু ওর মানে বলছে যদি কিছু থাকে তো সত্যি যদি কিছু হয়ে থাকে বা কিছু নাও হয়ে থাকে তা পুলিশ আসুক, পুলিশ কেস। এবার যখন পুলিশ কেসের কথা বলে মাথা পেয়ে গেছে, ব্রোকার বলছে না না পুলিশ কেস করবেন না, তখন ভয় পেয়ে গেছে ব্রোকারটা। আচ্ছা আচ্ছা বলছে না না পুলিশ কেস করবে না, ওখানে কিচ্ছু নেই, ইয়ে নেই। বলছে আজ আমার সাথে 1 সপ্তাহ ধরে এরকম ঘটনা হচ্ছে, একটা মহিলা যার মাথা থ্যাতলানো, যাকে আমি দেখেছি ইয়েলো কালারের শাড়ি পরা, সে বলছে তার মৃতদেহ ওই 3 ফুটের জায়গায় পোতা রয়েছে। আপনি কি করে বলছেন? এটা তো সম্ভব না, আমি তো নিজে কানে শুনেছি। সবই কি মিথ্যে? সবই ইলিউশন? আপনি কি বলছেন এগুলো? ওরা আর কথা শোনেনি। ওর বন্ধু আর দাদা বলছে আমরা আর কোনো কথা শুনিনি, পুলিশকে কল দিয়েছি। পুলিশকে কল দিতে, পুলিশকে সমস্ত কথা বলতে, তখন পুলিশ বলে ঠিক আছে আমরা ইয়ে করে দেখছি। খোঁড়াখুড়ি করলো পরের দিন আবার, মানে সেই দিনই বিকেলে লোকজন জোগাড় ফোগাড় করে খোঁড়াখুড়ি করলো, এবং খোঁড়াখুড়ি করার পর সত্যি ওখানে ইয়েলো কালারের শাড়ি জড়া একটা কঙ্কাল উদ্ধার হলো। এবং পরবর্তী সময় যে ঠিকানাটা বললো, ঠিকানাটা কিন্তু পরের দিনও যখন এরকম কথোপকথন হচ্ছে তখনও কিন্তু মনে হচ্ছে ওর কানের পাশ দিয়ে বলছে, যেন কানের পাশে আমাকে কেউ বলছে ঠিকানাটা কিন্তু এই, ঠিকানাটা এই, এখানে কিন্তু তুলে দেবেন আমার বডি, ওখানে ওই গ্রামে আমার মা বাবা ভাই দাদা সবাই আছে, ওখানে কিন্তু দিতে বলবেন, এরকম করে বলছে। পুরো ঠিকানাটা যখন দেয়া হয় পুলিশের কাছে, পুলিশ এনকোয়ারি করে এবং ওই গ্রাম থেকে ওনার মা বাবা সব আসে, এবং সত্যি বলেছিল যে ও যে বিয়ে করে নিয়ে এসছে তারপর থেকে কিন্তু ওই 4 দিনের মাথায় ওকে তো মার্ডার করে ফেলে দেওয়া হয়েছে ওখানে। এবং ওই ছেলেটিও কিন্তু ফারার, এখনো অবধি ওকে ধরতে পারা যায়নি, কোথাও চলে গেছে। এবং বহুত পয়সা আলা ঘরের ছেলে ও প্রতিপত্তিও রয়েছে, স্বাভাবিক পলিটিশিয়ানের একটা ব্যাপার রয়েছে, প্লাস টাকা পয়সা থাকলে যা হয় মুখ বন্ধ। আর ওরা গরিব একদম কৃষক মানুষের ফ্যামিলি থেকে নিয়ে এসছে বউকে, তা ওরকম 3 বছর ধরে ওরা খোঁজ চালিয়ে হন্যে হয়ে গেছে। শ্বশুর বাড়িতে ফোন করে, মানে যখন এসেছে দেখছে ওই বাড়িও বিক্রি হয়ে গেছে, কোনো মানে লাপাতা, পুরো ফ্যামিলিটাই পুরো লাপাতা, মানে ওরা আর কোনো খোঁজ খবরই পায়নি। তার পরবর্তী সময় তো ওদের হাতে বডিটা তুলে দেওয়া হয়, এবং বলছে আমরা তো আর ওই বাড়িতে সিলফিল করে দিয়েছিল, সিলফিল করে দেওয়ার পর সত্যি কথা বলতে যে ওই বাড়িতে আর থাকার কোনো কোয়েশ্চেনই নেই। তারপর ও তো যথারীতি ওই বন্ধুর বাড়িতে, মানে বন্ধু যেখানে থাকে সেখানে উঠেছিল। এবং অদ্ভুত ভাবে বলছি সেই দিন আমি স্বপ্নে দেখলাম ওই দিদিটা, মানে ওই রক্ত মাখা একদিক থ্যাতলানো মুখটা, চোখটা বেরিয়ে এসছে, ওই দিদিটা হাসতে হাসতে জাস্ট ওই মানে রাজস্থানীরা একটা ওই সেই নিচু করে একটা প্রণাম জানায়, হাসে যে ও অনেকটা মুক্ত হয়েছে। এরকম হতে হতে না, ও স্বপ্নেই দেখছে, ওদের চোখের সামনে দেখছে তা নয়, ওটা হতে হতে না একটা আলো, তীব্র আলো হলো, ভ্যানিশ সমস্ত কিছু। ওই তীব্র আলোটা মনে হলো, তীব্র আলোটা চোখে পড়লে যেমন হয় না যে ঘুমটা ভেঙে যায়, ওরকম হলো। উঠে বসে দেখছে যে ও তো ওখানেই রয়েছে, ও তো আর ওই বাড়িতে নেই। তখন বলছে যে এই ঘটনাটা আমার সাথে হয়েছিল জাস্ট 1 সপ্তাহের মধ্যে এটা। এবং পরবর্তী সময় শুনেছি, হ্যাঁ, এবং পরবর্তী ক্ষেত্রে এই আশেপাশের লোকরাও না কিছু বলতে চাইছিল না, যেহেতু প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তির ছেলে, তাদের সম্বন্ধে বলবে, তাদের ওপর যদি কিছু ইয়ে হয়। যখন পুলিশ আসে, তোমার নিউজ মিডিয়া সমস্ত কিছু আসে, তখন পরবর্তী ক্ষেত্রে সবাই সবকিছু বলে যে হ্যাঁ এখানে এরকম হয়েছে এরকম। কিন্তু ওরা জানতো না যে মার্ডার হয়ে গেছে, যে ওরা বলেছিল 1 রাতের মধ্যে ও তালা ফালা দিয়ে কোথায় বেরিয়ে চলে গেছে, তারপর থেকে ওরকম ইয়ে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে লোকজন যে ভাড়া দেবে ইয়ে করবে তারা আসতো, কিন্তু থাকতে পারতো না, একদিনের মধ্যেই ঢুকে কিন্তু বাড়ি পছন্দ হচ্ছে না, এরকম করতে করতে তালাটা মারাই ছিল এবং ফোন নাম্বারটা দেওয়া ছিল। এবং দুর্ভাগ্যবশত আমার দাদার চোখেই পড়ে এবং দাদার সাথে এই ঘটনাটা ঘটে। এবার অনেকে বলে যে এটা কি সত্যি হয়, এবার দেখো যার সাথে ঘটেছে তারাই বলতে পারবে, তাই না? মেইন ব্যাপার যেটা হচ্ছে না, আমি এইগুলো নিয়ে অনেক ভেবেছি বা অনেক স্টাডি করেছি। আর তুমি তোমার যে ঘটনাটা বললে বা তোমার যে দাদার ঘটনাটা বললে, এটার মধ্যে অদ্ভুত একটা প্যাটার্ন রয়েছে। কিরকম প্যাটার্ন? ফিজিক্যাল একটা প্যাটার্ন। তোমার দাদা, ঠিক আছে, লেটস সে তোমার দাদা
আমি যদি একটুখানি মানে প্যারাসাইকোলজির উপর বেস করে বলি ব্যাপারটা, তোমার দাদা দেখলো যে রান্নাঘরে মাংসটা বানানো অবস্থায় রান্না রয়েছে, হুম, এবং ব্যাপারটা রুটি উইথ রুটি। উইথ রুটি। ব্যাপারটা এরকমটা হতে পারে, ঠিক আছে, নিজের আবেশের মধ্যে বা পজেশনের মধ্যে নিয়েছে, ঠিক আছে, নিয়ে রান্না বান্না তোমার দাদাকে দিয়েই করিয়েছে, করিয়ে বাথরুমে হ্যাঁ, নিয়ে হতে গেছে। পারে। নিয়ে যাওয়ার পরে ও তোমার দাদা যখন আবেশটা কেটেছে তখন ওর মনে হয়েছে যে কি করে হলো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ এরকমটাও হতে পারে যখন তোমার দাদা দেখতে পেয়েছে তোমার দাদার সাথে কমিউনিকেট করছে, এটা না মানে দেখো কোনো এই কথাটা বারবার আসে, কোনো স্পিরিট যে রয়েছে সেই স্পিরিটের কোনো বডি নেই, বডি নেই মানে ভোকাল কর্ডও নেই, তাহলে না। সে কথাটা বলবে কি করে? সে এটার কথাটা ব্যাপারেও আমি বলতে বিস্তর একটা সময় পড়াশোনা করেছি, কারণ এটা আমার নিজের জানার ইচ্ছা ছিল যে ধরো কোন একটা ফিজিক্যাল এন্টিটি তুমি স্পর্শ, আবেশ, এনার্জি এগুলো ফিল করতে পারো, হুম, আওয়াজ ফিল করবে কি করে? বা কেউ কোনো সেটাই। হুইসপারিং করছে বা কিছু করছে সেটা তুমি এই ফিল করবে কি ঘটনাগুলো করে? কি করে বললো? এই Exactly, ঘটনাগুলো তখন কি exactly. করে বলছে? বলছে আমি- কাছে বসে রয়েছে, আমি দরজার সামনে, কিন্তু মনে হচ্ছে হাওয়ার মধ্যে করে এই দূর থেকে হাওয়ার গুলো কথাগুলো নাকি নাকি সুরে ভেসে আসছে। এক্স্যাক্টলি। এবার এখানে ব্যাপারটা যেটা হচ্ছে একটা নেসাল টোন এই জিনিসটাও পাওয়া যায়, অনেকে বলে, আবার অনেকে বলে যে কোনো রোবোটিক সাউন্ড শুনতে পায়। ব্যাপারটা কি জানো তো, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সাবকনশিয়াস লেভেলে, ঠিক আছে, বা কনসিয়াস রয়েছে তোমার, তো একটা সাবকনশিয়াস মাইন্ড ভেতরে ভেতরে অ্যাক্টিভ রয়েছে। হুম, মানুষের তিনটে বডি ফর্ম থাকে, লাইক ফিজিক্যাল বডি যেটা অ্যাকচুয়াল বডিটা আমাদের, অ্যাস্ট্রাল বডি যেটা আমাদের অ্যাস্ট্রাল প্রজেকশন মানে আত্মাটা আচ্ছা, যেটা বেরিয়ে যায়, ঠিক আছে, হুম, এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিরিট, ঠিক আছে, রাইট? এবার হ্যাঁ, এই যে পার্টিকুলার তিনটে স্তর রয়েছে, যে কোনো স্পিরিট যার বডি বা অ্যাস্ট্রাল বডিটাও এখন নেই, সেই স্পিরিটটা আমাদের যে অ্যাস্ট্রাল বডি রয়েছে তার সাথে কমিউনিকেট করে। আমরা কিন্তু হুম। অ্যাকচুয়ালি কিছু শুনতে পাচ্ছি না, বাট যে ইনফরমেশন গুলো পাঠাচ্ছে, কেউ হয়তো লেখার মাধ্যমে, অনেকে দেখবে যে অনেকে দেয়ালে কিছু লেখা দেখতে পায়, লেখা দেখতে পাই, হাতে লেখা ফুটে ওঠে, এক্স্যাক্টলি, অনেকে আবার কিছু আওয়াজ শুনতে পায়, এইগুলো আওয়াজ শুনতে পাই। ও কিন্তু কমিউনিকেশন। ও যখন ওর বাড়ির ঠিকানাটা বলছে, ও বলছে দূর থেকে ভেসে আসছে, এবং দ্বিতীয়বার যখন আমি পুলিশদের বলছি, যেন কানের পাশ থেকে ফুসফুস করে বলছে যে এই জায়গাটা আমার বাড়ি, মানে ফোর্স করে বলছে যে তুমি বলো এই জায়গাটায় আমার বাড়ি, এই জায়গা থেকে আমাকে তুলে আনা মানে তুলে এনেছে, তুলে এনে এই অত্যাচারটা করেছে, তুমি বলো। এবার এইগুলো তোমার দাদার পক্ষে কখনোই জানা সম্ভব নয়, তার না, মানে সম্ভব তোমার নয়। দাদার কাছে কেউ কোনো ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনটা দেওয়ার কারণে সেটা তোমার দাদা বলতে পারছে। কিন্তু আশেপাশের লোকও তো তখন ইনফরমেশন ইয়ে করেনি, লিক করেনি। হ্যাঁ, ইনফরমেশন পাইনি, কারণ তোমার দাদার সাথেই ওই জিনিসটা কানেক্টেড। হুম, অনেকের সাথে তুমি যেটা বললে, অনেকে এসছে, এক দুদিন থেকেছে, পালিয়ে গেছে, ভয় পেয়েছে, হুম, বাট তোমার দাদা কিছুদিন স্টিক করেছিল, ঠিক আছে। হ্যাঁ, এক সপ্তাহ স্টিক করতে পেরেছিল। এবার ওই সময়ের মধ্যে দেখে মানে দেখো, কোনো স্পিরিট তোমার সাথে ইন্টারেক্ট করবে কিনা সেটা তোমার উপরেও ডিপেন্ড করে, তোমার বার্থ চার্ট বলো, হুম, হুম, তোমার হুম, অ্যাস্ট্রাল বডি বলো, তোমার মানে স্পিরিচুয়াল, তুমি কতটা স্পিরিচুয়াল সেটাও খুব ম্যাটার করে, ঠিক আছে। একদম একদম একদম। তখনই তারা তোমার সাথে কমিউনিকেট করে, বা কমিউনিকেট করার ওয়েটা চেষ্টাটা করে, ইজি হয়। ইজি হয়, হ্যাঁ হ্যাঁ। তুমি তো ডেফিনেটলি একটা ফোন যেটা খুব কমপ্লিকেটেড নয়, বা একটা সফটওয়্যার যেটা খুব কমপ্লিকেটেড নয়, সেটা ইজিলি ইউজ করতে পারবে। হ্যাঁ, তেমনই ওদের কাছে কোনো একটা পার্টিকুলার মানুষ বা মানুষের বডি বা যাই হোক, সেটা যদি ইজি টু ইউজ হয় তাহলে তারা তাদের সাথে কমিউনিকেট করতে পারে। হুম হুম। অনেকে এখানে ভারী রাশি হালকা রাশির কনসেপ্ট বলে, যেটা আমি বারবার ভুল বলেছি। রাহু না না, ভারী রাশি হালকা রাশির ওপর কোনো ব্যাপার হয় না এটা। এক্স্যাক্টলি, রাহু কেতুর কিছু পার্টিকুলার কম্বিনেশন, সেই কম্বিনেশনটা খুব বেশি ম্যাটার করে। কেতু যদি হুম, হুম। 6th থাকে, রাহু যদি অষ্টমে থাকে, এই যে পার্টিকুলার কম্বিনেশন গুলো, মানে কেতু 6 তার 180 ডিগ্রিতে রাহু রয়েছে, রাহু 8th বসে রয়েছে, এবং কেতু তাহলে আরো 180 ডিগ্রিতে থাকবে। হুম, অথবা আর একটা জায়গা যেটা থাকে সেটা হচ্ছে তোমার ধরো কেতু 3rd বসে আছে, রাহু 9th বসে আছে, এরকম কম্বিনেশনের ক্ষেত্রেও এরকম টাইপের টেন্ডেন্সি অনেক ক্ষেত্রেই দেখা যায়, লগ্ন অনেক ক্ষেত্রের কথা ক্ষেত্রে দেখা বলছি। যায়। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। তারা ইজি টু ইউজ। এবার চন্দ্র তোমার পার্টিকুলার কোন রাশিতে বসে আছে, ঠিক আছে, সেটাও একটা এটাও ম্যাটার দেখতে করে। হবে। এই যে টোটাল যে ব্যাপারটা,
এই টোটাল ব্যাপারটার ওপর বেস করেই কমিউনিকেশনটা তৈরি হয়। অনেকে আছে যারা ফিলই করতে পারে না কখনো লাইফে, তারাই বলে যে এইসব কিছু নেই, কারণ তার নেই। চারটাই সেরকম ভাবে। চারটেই নেই। আর আমি চারটেই বলবো নেই। তারা ভীষণ লাকি, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ লাকি তারা। হ্যাঁ, তারা ভীষণ লাকি হয়, মানে অনেকে তারা সত্যি লাকি হয়। ভাবে না যে আমি দেখলাম না কেন, আমি দেখলাম না কেন, তুমি মানুষ ওই যে খুঁজে প্রত্যেকটা আলাদা। খুঁজে বেড়াচ্ছে, But বিভিন্ন বাচ্চা- ইয়ে নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমি তো ভূত দেখিনি, তাহলে কি ভূত আছে? এরকম অনেকেই অনেক আছে, তারা এরকম করে থাকে। ট্রু, মানে অনেক ক্ষেত্রে ব্যাপারটা কি বলতো, অনেক মাইক্রো অর্গানিজম অনেক কিছু রয়েছে যেগুলোকে চোখে দেখিনি আমরা, তার মানে কি তাদের এক্সিস্টেন্স নেই আজকে? নেই। তেমনই এইগুলো, মানে অক্সিজেনকেও তো দেখা যায় না, অক্সিজেন কি নেই তাই বলে, তাই না? হাওয়াও তো নেই, হাওয়াও তো দেখতে পায় না, feel করতে ভগবানকেও দেখতে পায় না, তার কি তারা নেই? এই জায়গাগুলোই ম্যাটার করে। মানে আমি তোমার ফার্স্ট, এই যে তোমার ফার্স্টের ঘটনাটা, এই ঘটনা অনেক মানুষের কাছে আমি শুনেছি, ঠিক আছে, অনেক মানুষের কাছে আমি শুনেছি, কিন্তু এইগুলো মানে শুনে মনে হবে কি বলছে ভাই, এটা হয়, এটা তো খুব মানে ওই মানে পুরোনো দিনের কোন একটা গল্পের মতো শুনতে লাগে। বাট এই গল্পের মতো জিনিসটা শোনাচ্ছে, বারবার গাঁজাখুরি গল্প বারবার শোনাচ্ছে। অনেকে কমেন্টও করে, আমি দেখেছি, মহিলা বাজে বকছে। আরে ভাই, যাদের সাথে হয় এই মহিলা বাজে বকাটা কাজ না, যাদের সাথে হয় তারাই একমাত্র বোঝে যে কাদের সাথে কি হয়েছে। এবার যাদের সাথে হয় না তারা কি করে বোঝাবে বলো তো তুমি? তাদের মানে কি এই দিনটা আমাদের, মানে সকালবেলা তুমি ওরকম হচ্ছে, দাদার ক্ষেত্রেও ভাবো না, সে একা বসে রয়েছে, তার মনে হচ্ছে ওরকম হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে সত্যি বডি পাওয়া গেছে, সত্যি সেই বাড়ির ঠিকানাটা সত্যি হয়েছে, তাদের ডেকে আনা হয়েছে। এবং আমাদের সাথেও বলো এরকম মানে ভোরবেলা ওরকম পাথরের মাঝখানে বসে রয়েছে, মানে ওখানে থাকারই কারুর, মানে ওখানে যে একটা সময় কোনো বাড়িঘর দুয়ার ছিল সেটাও নেই এখন, মানে কিছুই নেই, ভেঙে ফেলা হয়েছে জাস্ট। ওই গ্রামের লোকজনই ওই বাড়িটা ভেঙে দিয়েছিল, তারপরে তো কিছু থাকার কথাই না। আমি এখানে আরেকটা একটু এক্সাম্পল দিতে চাই, ঠিক আছে? মানুষ বলো না মানুষের নজর লাগে, আমার কাছে এরকম কেসেস প্রচুর আসে, ঠিক আছে? মানে নজরের বা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যে ব্যাপার স্যাপার গুলো খুব বেশি এরকম কেস আসে। আমি নিজে জানি ব্ল্যাক ম্যাজিক বলো বলো আমার নিজের ওপর প্রয়োগ হয়েছে বলে আমি নিজে বুঝতে পারি, কিন্তু একটা সময় যখন বলতো লোকে ধর এসব হয় নাকি, কালা জাদু বলে কিছু আছে নাকি, ইভেন আমিও নিজে এক সময় বলতাম। যে যে কারণে তুমি যোগাযোগ করলে সেটাও তোমার ফ্যামিলি লাইফে কিছু একটা প্রবলেম চলছে, সেই জিনিসটার সলিউশনের জন্য যোগাযোগ করলে, যার জন্য এই ঘটনার ব্যাপারটা উঠে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে নজরের যে ব্যাপারটা, নজর তো হোয়াট ইজ ইট? তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি তো মানে এফেক্টটা ফিল করতে নজরটা লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে দেখবে নজর লাগাটা কি বলতো, বিশেষ করে দেখবে বাচ্চাদের ক্ষেত্রে খুব লাগে, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দেরও লাগে নজর, ঠিক আছে? সাডেনলি কেউ আর্থিকভাবে উন্নতি করলো, তার উপরে মাল্টিপল টাইমে হয় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তোমার কাজ খুব ভালোভাবে যাচ্ছিল, এগোচ্ছিল, হুট করে দেখলে কোনো না কোনো বাধা, হুট করে দেখলে সবকিছু স্টপ হয়ে গেল। এইগুলো এইগুলো র্যান্ডম হয় না, ঠিক আছে? তোমার কাজের ফ্লো আছে। আমার কাছে একজন খুব রিসেন্টলি কন্ট্যাক্ট করেছিলেন, তিনি হচ্ছেন মেকআপ আর্টিস্ট একজন, ঠিক আছে? মানে একটু মানে ভালো নাম ডাক রয়েছে, আমি এখানে নাম নিচ্ছি না, অনেকেই চিনতে পারবেন, ঠিক আছে? তিনি এখন তো বিয়ের সিজন, ঠিক আছে? আরে তিনি আমাকে ফোন করে না, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ফোন করে তারপর মানে হাউ হাউ করে, মানে কি বলবো, কাঁদছেন, মানে কেঁদে ফেলবেন এরকম টাইপ। বলছে যে এত প্রোডাক্ট তুলেছে, এত কিছু করেছে কৌস্তভ, ঠিক আছে? এবং তিনি অনেক দিনের সাবস্ক্রাইবার, মানে লাইক 3 বছর ধরে শুনছেন কিউরিওফাইট, এবং 2 বছর ধরে কৌস্তবের আড্ডা প্রায়। এবার উনি হাউ হাউ করে কাঁদছেন এবং বলছেন যে কৌস্তব যেন এত টাকার মাল তুললাম, এত ভালো ফ্লো ছিল, মানে একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করেছে, বুকিং ক্যান্সেল হয়ে গেছে। এরকম বুকিং ক্যান্সেল কটা বললো, 7টা মতো বুকিং ক্যান্সেল হয়েছে একটা সিজনের মধ্যে, ভাবতে পারছো? ওহো, অনেক 7খানা ক্যান্সেল হওয়া। মানে জিনিসটা কেন, এই জিনিসটা হচ্ছে নতুন একটা ভালো সুইফট গাড়ি কিনেছেন লাল রঙের, ঠিক আছে? মানে এইসব করেই, মানে তোমার কাজকর্ম করেই মানে খুব খেটে উঠেছেন, স্ট্রাগল করেছেন অনেক, ঠিক আছে? এই যে টোটাল ব্যাপারটা, এই ব্যাপারটাই তো বলছে আমার খুব ভালো কাজ চলছিল, জানি না কেন 2-4 জন এমপ্লয়ি হুট করে মানে নিজেদের মধ্যে করে ছেড়ে দিল, ঠিক আছে? এবং আরো কিছু ব্যাপার স্যাপার করেছিল, প্রপার মানে নজর লেগেছে, মানে টুকটাক বা ব্ল্যাক ম্যাজিকও করতে হয়নি, নজর লেগেছে পুরো। নজরটাই এতটা স্ট্রং হতে পারে, এরকম মানুষের নজর কিন্তু খুব খারাপ হয়। একদমই তাই। তো
তো এই যে ব্যাপারটা, কারণ একটা জিনিসটা ইয়ে বলছি, এখানে আমাদের এখানে একজন হেল্পিং হ্যান্ড আছে, ঠিক আছে, তো বউ আর কি, ইলিফা নাম, ঠিক আছে। আচ্ছা। কি ওই নাম? ইলিফা? বউটা, ইলিফা নাম মেয়েটা, মানে বউটার, মুসলিম? ওই মুসলমান, হ্যাঁ, হ্যাঁ, ওই বউটার নজর এতটাই খারাপ, হুম। বিশ্বাস করবে না, কোনো বাচ্চাকে যদি বলতো, বাহ তোমার বাচ্চাটা কি মোটা সোটা হয়েছে, তো কি সুন্দর দেখতে, হাসছে খেলছে, কি সুন্দর, বাহ বাহ বাহ, এরকম আমরা বলি না, কি সুন্দর বাচ্চাটা, ব্যাস তার পরের দিন থেকেই তার শরীর খারাপ হতে থাকবে। এতটাই বাড়াবাড়ি হয়ে যাবে যে হসপিটালাইজড পর্যন্ত করতে হতে পারে তাকে। এই জন্য তাকে কি আমাদের বলবো? ছোটবেলায় সবসময় কার্টুন, এবং এটা আমার শাশুড়ি মা বলতেন, এরকম না বহুবার, উনি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিলেন প্রথমের দিকে, তখন সদ্য বাচ্চা হয়েছে, তা আমার শাশুড়ি মার একটু ইয়ে ছিল, লোকের সাথে বাচ্চাকে খাওয়া, আমাকে বলতো যে লোকের, আমার শাশুড়ি মা বলতো যে ও যেহেতু প্রথমে আমাদের বাড়িতে কাজ করতো, ওই শাশুড়ি মা বলছে যে তুই ওর মানে লোকের সামনে বাচ্চাকে খাওয়ানো যাবে না, আত্মীয় স্বজন থাকলে তখন খাওয়ালি ঠিক আছে, কিন্তু ওই বাইরের লোক আসবে, তুই বাচ্চাকে খাওয়াচ্ছিস, ওই বাচ্চার দিকে নজর পড়বে, এটা মানে এটা ভালো না, এটা তুই করিস না। তো এরকম করতে করতে একদিন ও কাজ করতে এসে, তখন ওকে আমি খাওয়াচ্ছি, মানে তখন ওই 1 বছর হয়েছে, চটকে ভাত খাওয়াচ্ছি, তখন বলছে যে বাহ খেয়ে নাও তো বাবু, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও সোনা বাবা, খেয়ে নাও, এরকম করে করে না ও খালি ওর ভাতের দিকে তাকিয়েছে। ওই ভাতটা খাওয়ার পর থেকেই ছেলে অসম্ভব রকমের বমি, তার সাথে শুরু হলো লুজ মোশন, মানে ও পুক করলেও মানে ওই জলের মতন বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, মানে ওই ভাতটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওর হরহরিয়ে বমি। তারপরেই ওরকম বুদ্ধি করে যেটুকু খাইয়ে আমি ঠিকঠাক করেছিলাম সেইটুকুও গেল, ওটা তো হলো। আমারই এক বান্ধবীর মেয়ে, তখন ওর থেকে ছোট, আমার ছেলের থেকে তখন ছোট, একদম কুচি, আর ও না একটু বেশ স্বাস্থ্যবতী হয়েছিল, পুচকুটা। ওকে দেখে বলছে, ও মা তোমার মেয়ে হয়েছে বৌদি, কি সুন্দর, বাঙালি কিন্তু, হ্যাঁ, যে তোমার মেয়ে হয়েছে, কি সুন্দর বাচ্চাটা, এরকম একটু কোলে দাও না। তখন বলছে না তুমি হাত ফাত ধোনি, এখন এত ছোট বাচ্চা, তুমি বাড়িতে এসো আমি তোমাকে কোলে দেবো। ব্যাস সেই যা বললো, তার পরের দিন বাচ্চাটাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হলো সেই রাতে। তুমি ভাবো, সাংঘাতিক ব্যাপার তো, মানে ওর যে কি নজর খারাপ, ওর যে কি নজর খারাপ, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মেয়েটা যে খারাপ বা ইয়ে করে কিচ্ছু না, মেয়েটা কিন্তু ভালো, বউটা কিন্তু ভালো, কিন্তু অদ্ভুত, যত কটা বাচ্চাকে বলবে বা ইয়ে করবে, এখনো অব্দি। এই কিছুদিন আগে আমার ছেলের সাথে দেখা হয়েছে, বাড়ি গেছিল মাঝখানে, বেশ কয়েক মাসের জন্য বাড়ি গেছিল, তারপর আবার এসছে, মাথায় হাত ফাত বুলিয়ে ইয়ে করে ওকে, ভালো আছিস তো বাবা, ইয়ে করি আছিস তো, এরকম করে তাকিয়ে ফাঁকিয়ে ইয়ে করেছে। পরের দিনই ছেলেটা অসুস্থ। কি বলবে বলো, এবার একটা তো রিজন থাকে অসুস্থ হওয়ার, যে বাচ্চা সুস্থ, খেলে ফেলে এলো, সন্ধ্যেবেলা খেলে এলো, পড়ছে, পড়ে পরের দিন সকাল থেকে সে স্কুলেও যেতে পারলো না, কিচ্ছু করতে পারলো না, ধুম জ্বর, তার কোনো কারণ নেই। গরমকালে ধুম জ্বর হবে বলো দেখি? মানে এরকম, মানে খুব খারাপ নজর হয়, যে এটা যে নজর খুব খারাপ হয় সেটা আমি মানে এনাকে দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ বাবা, যে ও সত্যি খুব নজর খারাপ। নজর ইজ রিয়েল। অনেকে বলে, আমি শুনতাম এবং আমি নিজেও ব্যাপারটা বুঝতে পারি। আরো বন্ধু বান্ধবদের যারা বাচ্চা রয়েছে বা ওদের যেরকম, কি বলতো, আর একটা বৌদির কথা বলি, মানে ইলিফাই ওদের বাড়িতে কাজ করতো, আর একজনের বান্ধবী আমাদের এই 10 নম্বরে থাকে, বৌদিটার নতুন বিয়ে ফিয়ে করে এসছে, ও যেদিন যেদিন বলতো বাহ তোমাকে কি সুন্দর লাগছে, তোমাদের দুজনকে ইয়ে লাগছে, সেই দিনই হ্যালো ঝগড়া হতো, হয় না হলে অসুস্থ হয়ে পড়তো, না হলে কিছু একটা হতো, মানে এরকম ওর নামে না, মানে এখানে ছড়িয়ে পড়েছিল, মানে ওনা কাজও পেতো না একটা সময়, জানো না, যার জন্য বাড়ি চলে গেছিল, এত নজর খারাপ ছিল, মানে যাকেই ভালো বলবো তারই খারাপ হবে। কিন্তু ওটা কিন্তু ওর দোষ নয়, ও
ওর ওর দোষ ওরকমই নয়, কিন্তু ও কিন্তু এমনি আমরা যেমন বাচ্চাকে দেখলে আদর করি, ওরে বাবারে কি সুন্দর লাগছে, অনেকে বলি না হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে, দাদাকে খুব সুন্দর লাগছে, হ্যাঁ এরকম বলি না, ও কিন্তু ওইভাবেই বলতো, কিন্তু ওই ওরকম নজর লেগেছে। কি করবে? কিছু তো করার নেই, যার জন্য কাজও পাচ্ছিল না, বেশ কিছু মাস আবার চলে গেছিল, আবার এসছে দেখলাম এখানে। মানে অমৃতা, তো- তোমার এই ঘটনাগুলো সত্যি কথা বলতে বেশ মানে আনক্যানি একটা ফিলিং দিয়েছে, বেশ নতুনত্ব একটা ফিল করতে পারলাম এতদিন পরে। হুম, কিন্তু লোকে বলবে যে ওই ভূত আছে, ভয়ের, খুব ভয়ের গল্প শুনতে পেলাম না, এরকম অনেক শ্রোতারা আমাকে লিখে কমেন্টে দেখি যে হুম। খুব ভয়ের তো পেলাম না, ভয়। কিন্তু সেই মোমেন্টে তারা যদি থাকতো তারা কিভাবে নিত, এক্স্যাক্টলি। তাই না? একটা মানে আটখানা মুখ থ্যাতলানো এন্টিটি সে তোমার সামনে বসে আছে, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, তাই না? হুম, অবশ্যই। আমি তো অন্তত এরকম দেখিনি, ওই একবারই হয়েছিল 2019-এ, কিন্তু ওরকম মাথা থাতলানো মুখ থাতলানো অবস্থা দেখিনি। দেখার ইচ্ছাটাও নেই। ও যে বলছে যে আমি যে ওখানে অজ্ঞান হয়ে যায়নি বা আমার হার্ট অ্যাটাক হয়নি, এটাই মানে আমার 14 পুরুষের ভাগ্য ভালো বলতে পারিস। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং অমৃতার ঘটনা আরও শুনতে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অমৃতার ঘটনা কি আপনারা আরও শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান, আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে